গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং জয় আসি। আজকে সবচেয়ে বড় আমার মনে হয় আমার জন্য মানে সবচাইতে মানে ভালো যে সাইডটা, আমি আজকে অনেক আমার আসামের অনেক দিদি ফ্রেন্ডসকে আমি অ্যাড করেছি গ্রুপে, কারণ অনেক দিন তারা গল্প শুনতে চাইছে অথচ শুনতে পাচ্ছে না, সেই জন্য আমি অনেকেই আজকে অ্যাড করেছি যাতে সবাই শুনতে পায়। তো এটা আজকে আমার মনে হয় সবচেয়ে বড় আমার মানে পাওনা যেটা বলতে পারি। অনেক দিন থেকে ওরা জিজ্ঞেস করছিল যে কবে আবার শোনা যাবে, কোথায় শুনতে পাবো, সেই একটা জায়গা তৈরি হচ্ছিল। তো সেই জায়গাটা আজকে অনেকটা আমি কভার করতে পারছি বলে মনে হচ্ছে। এনিওয়ে, গুড ইভিনিং। শোনা যাচ্ছে, আমি ঠিকঠাক ভিজিবল মনে হচ্ছে তাই। তো হ্যাঁ, হাই এভরিওয়ান, অনেকে গুড ইভিনিং, হাই। যাই হোক, আজকে একটা কিন্তু আবার ইডেন গার্ডেনে আইপিএলও চলছে। তো যখন আমি সকালে পোস্ট দিয়েছিলাম তো অনেকে বলছিল আইপিএল আছে, তবুও আমি আজকে লাইভটা শুনবো, কারণ অল ক্লিয়ার আছে। ঠিক আছে, চলো তো আজকে লাইভটা শুনবো, কারণ লাইভটা সত্যি আমার খুব আজকে খুব এক্সাইটিং লাগছে। এই জন্য আমি অনেকবার বলেছি বলবো, আমি জানি না কতবার বলেছি, হয়তো 10 থেকে 12-13 বার তো হবেই, তার বেশি হতে পারে। তো আজকের গল্পটা সত্যি খুব ইন্টারেস্টিং, কারণ হলো কি আমি একটা কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম এই গ্রুপেই, একটা আয়না, আমি একটা হোটেলে গিয়েছিলাম, সেখানে একটা বিশাল বড় একটা আয়না ছিল। তো সেটাতে অনেক কিছু হয়েছিল, এবং সেটা আমি পোস্ট দেওয়ার পর অনেক কমেন্ট এসছে, তার মধ্যে কিছু পজিটিভ, কিছু নেগেটিভ। তো অনেক কিছু বলছে, কেউ কুসংস্কার বলছে, অমুক করে। কিন্তু আমি একটা জিনিস নোটিস করেছি, মোর দেন 700 লাইক কমেন্ট এসছে, মানে আমার মনে হয় লাইকই এসছে অ্যারাউন্ড 668 সামথিং, আর কমেন্ট তো মানে মানে হাজার ছাড়িয়ে গেছে। তো দেখলাম যে সবারই একটা ইন্টারেস্ট আছে, ব্যাপারটা কি, মানে সবার বাড়িতেই তো আয়না থাকে, মানে আমরা সবার রুমে, বেডরুমে হোক, মানে ড্রেসিং রুমে হোক, বা সবার বাড়িতে আয়না থাকে, কিন্তু আয়নাটা আদৌ মানে কি কিছু রিজেম্বল করে কি না সেটা নিয়ে দ্বিমত আছে অনেকের। সবাই বলেছে যে কিছু হয় না, সবার বাড়িতে আছে, ঠিক আছে, অলরাইট, আমিও মানছি, সব কিছু ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় আবার। তো সেইটাই আমি আমার সঙ্গে যে ঘটেছিল সেটা বলবো। তার আগে আমি আস্তে আস্তে লোক জয়েন করুক, আমি শুরু করতে থাকি, পরে সবাই বলবে সময় নষ্ট করে লাভ নেই। যে একটা গল্প ওই দিন লাস্ট যেদিন বলেছিলাম, সেই গল্পটা ওই নেটওয়ার্ক ইস্যুর জন্য কমপ্লিট করতে পারিনি। তো সেটার জন্য অনেকে আমার রিকোয়েস্ট করেছিল লাস্ট টাইম যে ওটাকে পুরো কমপ্লিট করার জন্য। আজকেও অনেকে লিখেছে, ইউটিউবেও আমি লিঙ্কে দেখেছি যে অনেকেই বলছে যে আপনার লাস্ট গল্পটা কমপ্লিট হয়নি, প্লিজ ওটাকে কমপ্লিট করবেন প্রথমে। তো আমি বললাম ঠিক আছে। তো লাস্ট যে গল্পটা আমি যেখানে শেষ করেছিলাম, গল্পটা আবার প্রথম থেকে বলছি, তাহলে মানে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। ঘটনাটা ছিল, ওই গল্পটা হবে, আয়নার গল্পটা আমি লাস্টে আসছি আস্তে আস্তে। তো সবার লাস্টে ওটা বলবো, ওটা একটু সময় নিয়ে বলতে হবে। তো যে গল্পগুলো, যেটা ইনকমপ্লিট গল্প ছিল সেটা আগে শুরু করি, সবাই আস্তে আস্তে জয়েন করবে, তার আগে আমি বলে নিই। তো যে ঘটনাটা আমি যেখানে নেটওয়ার্ক সমস্যার জন্য ওই দিন বলতে পারিনি, সেটা ছিল একটা শিলংয়ের সিমলার একটা ঘটনা। তো আপনারা যারা ব্যাংকে চাকরি করো বা ব্যাংকের সম্বন্ধে আইডিয়া আছে, তারা জানো যে ব্যাংক মানে পাবলিক সেক্টর ব্যাংক এমন একটা জায়গা যেখানে রিমোট থেকে রিমোট এরিয়াতেও, মানে যেখানে সারাদিনে একটা বাস যায় এবং সেই গাছটা বিকেলে ঘুরে আসে, এরকম জায়গায়ও কিন্তু পাবলিক সেক্টর ব্যাংকে ব্রাঞ্চ হয়। সচরাচর প্রাইভেট ব্যাংকের ব্রাঞ্চ আপনার হয় না। প্রাইভেট ব্যাংকের ব্রাঞ্চগুলো কি হয়, মেইন সিটি পশ এরিয়ার মধ্যে ওরা বিজনেস করে, বেসিক্যালি ওরা মানে বিজনেস ওরিয়েন্টেড করে, ওটা ইজ ন্যাচারাল, যারা প্রাইভেট কোম্পানি দে উইল গো ফর বিজনেস অনলি। কিন্তু যেহেতু যারা সরকারি ব্যাংক, যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং বলে, সেগুলো একটা সোশিয়ালিস্টিক কনসেপ্ট থাকে, মানে যেখানে যেই গ্রামে কোনো ব্যাংক নেই সেখানে একটা ব্যাংক পৌঁছে দিতে হবে, মানে
যে কোনো একটা সরকারি ব্যাংক এখন থাকতে হবে। তো শিলং মানে সিমলাতেও একটা রিমোট এরিয়াতে আমার ব্যাংকেরই একজন ম্যানেজার পোস্টেড হয়, সে বাঙালি, এখান থেকে গেছে। তো ওনার গল্পটা অনেক মানে ট্রান্সফার হয়ে যখন এখানে এসছেন তখন আমি গল্পটা বলেছেন, ঘটনাটা মানে রিসেন্ট নয়, 4-5 বছর আগে। তো হাই এভরিওয়ান, সব কাঞ্চন হাই, তো তুমি জয়েন করেছো, খুব খুশি হয়েছি। আমি পরে সবার কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, তো তিনি ট্রান্সফারে যখন এখানে আসেন তখন আমাকে একদিন বললেন যে জানো জয়, আমি না, তোমরা তো অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভূতের গল্প বা ভূতের এক্সপিরিয়েন্স বা নেগেটিভ এনার্জির প্রেজেন্স ফিল করেছো, আমি বরফের মধ্যে ফিল করেছি। তা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, বরফের মধ্যে? বলে হ্যাঁ, বরফের মধ্যে। বরফের মধ্যে কী রকম হয়? বলে ওনার পোস্টিং ছিল সিমলাতে। তা আমি জানি ওনার পোস্টিং ছিল সিমলার একটা ভিতরের একটা গ্রামে, রিমোট ইন্টেরিয়র গ্রাম, সেখানে মোটামুটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্রাঞ্চ বন্ধই থাকে, মানে ব্রাঞ্চটা অন্য জায়গায় শিফট হয়ে যায়, এতটাই বরফ পড়ে যায়, পুরো ব্রাঞ্চ ঢাকা পড়ে যায়। তো জাস্ট নভেম্বরের স্টার্টিংয়ে উনি ওখানে আছেন, নতুন পোস্টিং হয়েছে, জেনারেলি ব্যাংকের পোস্টিং এই জুন জুলাই মাসেই হয়, এবং উনি ফার্স্ট পোস্টিং ওই জায়গায় গেছেন। সেখানে নভেম্বরের শুরুতে জাস্ট বরফ পড়া শুরু হয়েছে, মোটামুটি মাসখানেকের মধ্যে রণবীর, থ্যাংক ইউ, হাই, ওয়েলকাম, তোমার যা শুরু হয়েছে, মানে বরফ পড়াটা যা শুরু হয়েছে। তো ওইখানে বেসিক্যালি মানে ব্রাঞ্চের সঙ্গে ছিল একটা কোয়ার্টার। বেসিক্যালি হিল স্টেশনে যারা যাও তারা দেখবে, মানে হিলসের কোয়ার্টার, একটা আগুন জ্বালানোর জন্য একটা জায়গা থাকে, প্লাস মানে হিলসের বাড়িগুলো প্রত্যেকটা শিলং, কালিম্পং, দার্জিলিং, সিমলা সবই একই প্যাটার্নের হয় বেসিক্যালি, মানে আদলটা মানে স্ট্রাকচারটা অলমোস্ট দ্য সেম। তো ওরকম একটা ব্রাঞ্চে সামনে ব্রাঞ্চ, পেছনে ওনার কোয়ার্টার। তো রাতে ওই ভদ্রলোক মানে ওই ব্রাঞ্চ ম্যানেজার একাই থাকতেন, আর যে কেয়ারটেকার ছিল সে একটা দূরের গ্রামে থাকতো, অনেকটা হেঁটে যেতে হতো, 2-3 কিলোমিটারের বেশি, 4-5 কিলোমিটার হেঁটে যেতে হতো। সেজন্য উনি সন্ধে গড়িয়ে পড়বে তার আগে উনি বাড়ি চলে যেতেন। তো যখন বরফটা মানে বেশ পড়া শুরু হলো, উনি তো গরমের কলকাতার লোক, খুব আনন্দ পেয়েছেন গরমটাতে, খুব ভালো লাগছে ওনার। তো উনি বলছেন না আর একটু বেশি করে পড়ুক, ওই লোকের লোকটাকে বলেছে। তারপরে বলছে যে সাহেব আপনি এখন শিফট করে যান, সিমলা শহরে চলে যান, এই ব্রাঞ্চটা বন্ধ হয়ে যাবে। বলছে না আমি আরও কয়েকটা দিন থাকি না, বেশ ভালো লাগছে, বরফটা পড়ছে রাতে, বেশ ভালো মজা হচ্ছে। বলছে ঠিক আছে, কিন্তু আমি তো আর থাকবো না, আমি কিন্তু চলে যাবো স্যার। বলে ঠিক আছে তুমি চলে যাও, তুমি সকালে আসলেই হলো। তো ওই দিন রাতে উনি শুয়ে আছেন, যাতে হিলসে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েন, উনি শুয়ে আছেন, আর বরফ ওনার বাড়ির মানে যে মানে বাংলোতে আছেন, সেই বাংলোর চারিপাশে বরফ পড়ে আছে। তো বরফে যারা গেছো কখনো, মানে বরফে যদি তোমরা কেউ, নিশ্চয়ই অনেকে বিভিন্ন জায়গায়, কাশ্মীর হোক, সিমলা হোক বা সিকিমে, অনেকে যারা বরফে হাঁটাচলা করেছো, দেখবে একটা বরফের মধ্যে হাঁটলে একটা মচমচ করে শব্দ হয়, মানে ছপছপ করে, মানে ছপছপ শব্দ হয় না, মচমচ করে শব্দ হয়, কেউ যেন বরফে হাঁটছে। আমরা নিজেরা হাঁটলেও, আমি কিছুদিন আগে কাশ্মীরে গিয়েছিলাম, যারা আমার সঙ্গে, ভাই পারো, ওয়েলকাম। তো আমরা যারা এই কি বলে রিসেন্টলি আমি কাশ্মীরে ঘুরতে গেছিলাম, তখন আমি দেখেছি বরফের মধ্যে হাঁটলে না একটা শব্দ হয়, মচমচ করে একটা শব্দ হয়। একটা বুট পরে বরফের মধ্যে হাঁটতে হলে এক ধরনের বুট, তাই জুতো পরে হাঁটতে হয় না, আমাদের নর্মাল জুতো পরে হাঁটা সম্ভব না, কারণ ওটা ভিজে যাবে ওটা। তো ও রাত্রেবেলা উনি ঘুমিয়েছেন, উনি শব্দ পাচ্ছেন যে ওনার মানে যেখানে আর কেউ নেই, উনি একা, উনি ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট, একটা কিচেন, আর মানে ছোট্ট একটা রুম, একটা কিচেন আর টয়লেট বাথরুম, ওই ওনার যে বাংলোটার চারিপাশে কে যেন হাঁটছে। তো ব্রাঞ্চটা যে জায়গায়, সেখানে আর কিছু নেই, মানে ওখানে গ্রাম কিচ্ছু নেই, গ্রাম অনেক দূরে, আর ওখান থেকে এত রাতে হাঁটার কোনো প্রশ্ন নেই। তো উনি ভাবলেন যে এত রাত্রে এখানে মানে কে হাঁটবেন বরফের মধ্যে। তো উনি ভাবলেন যে ভদ্রলোক ওনার মানে যে কেয়ারটেকার ওনার দায়িত্বে ছিলেন, সে কি রয়ে গেল না আবার ফিরে আসলো। রাত বেশি কিন্তু হয়নি তখন, উনি বলছেন জয়বাবু রাত খুব বেশি একটা হয়নি তখন, রাত হার্ডলি 9টা,
9টা। আর পাহাড়ে রাত 9টা মানে অনেকটাই রাত বলছে, আরও সেরকম বরফ পড়ার মতো জায়গা। তো উনি অতটা গুরুত্ব দেননি, কিন্তু ওই হাঁটা চলাটা কিন্তু হচ্ছে। আর 9টা মানে একদম নিঝুম রাত। আর ওই যেগুলো যে বরফ যেগুলো পড়ছে, মানে যেগুলো আমরাকে তুষার বলি, সেই কিন্তু স্নোফল যেটা হালকা হালকা হচ্ছে, মানে হচ্ছে, কিন্তু এই স্নোফলের মধ্যে ওকে হাঁটছে। উনি ব্যাপারটা আস্তে আস্তে একটু ওনার ভয় লাগা শুরু হলো যে এই স্নোফলের মধ্যে কে হাঁটবে। উনি একটু সাহস করে একটু দরজাটা খুলে একটু দেখার চেষ্টা করলেন যে কি হচ্ছেটা কি, বরফের মধ্যে এত রাত্রে কে হাঁটছে, মানে 9টা মানে এখানে তো কেউ থাকার কথা নয়, কেন হাঁটবে। উনি বেরিয়ে দেখছেন কেউ নেই। উনি আবার ওই ব্ল্যাঙ্কেটের তলায়, প্রচণ্ড ঠান্ডা, বাদর টুপি টুপি পরে ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে পড়েছেন। কিন্তু আবার উনি খানিকটা যাওয়ার পর, কয়েক মিনিট পরে আবার শুনতে পাচ্ছেন যে ওই বরফের মধ্যে হাঁটা চলার শব্দ। এবার উনি ঘুমিয়ে পড়েছেন। ঠান্ডা তো, প্রচণ্ড ঠান্ডা, আর এত ঠান্ডায় ঘুম লেগে যায়। আর বেশি ঠান্ডা আবার ঘুম আসে না। আমার আবার বেশি ঠান্ডা হলে, আমি কাশ্মীরে গিয়েছিলাম, গুলমার্গ, তারপরে সোনমার্গে, যেখানে -4-5 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখানে আমি না ঘুমাতে পারছিলাম। আমার বলা হয় ঠান্ডায় খুব ভালো ঘুম হয়, কিন্তু বেশি ঠান্ডায় ঘুম আসে না। আমার কিন্তু ঘুম আসছিল না, খুব অসুবিধা হচ্ছিল। মানে রুম হিটার, 2-3টে ব্ল্যাঙ্কেট, মানে 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 বসে অস্বস্তি লাগছিল। ঠিক গরমও লাগছিল, ঠান্ডাও লাগছিল, ঘুম আসছে। ঠিক ওনারও সেরকম প্রথম একটু অস্বস্তি হচ্ছিল, প্রথম উনি স্নোফল, যাই হোক এনিহাও উনি বললেন আমি ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর উনি ওই যে বরফের যে হাঁটা চলার শব্দটা, মানে মচমচ করে যে হাঁটার শব্দটা, উনি ওনার রুমের রুমের ভেতরে ফিল করছেন। উনি বলছেন, জানো, আমি যখন ঘুমটা হঠাৎ ভাঙে, আমি মনে হচ্ছে আমার স্পষ্ট শুনতে পাচ্ছি যে ওই মচমচ করে কেউ যেন হাঁটছে বরফের মধ্যে, সেই হাঁটাটা আমার রুমের ভিতরে হচ্ছে। অথচ রুমের ভিতরে হালকা লাইট জ্বলছে, রুম হিটারও আছে, হালকা লাইট, কিন্তু উনি ফিল করছেন যে একটা ওই বাইরের যে শব্দটা, মানে মচমচ করে হাঁটার শব্দটা ভিতরে হচ্ছে। উনি প্রথমে অতটা গুরুত্ব দেননি, মানে দূর কি, আমার মনে হয় অনেক সময় হয় না, কোনো একটা শব্দ যদি আগে থেকে মানে আপনাদের মানে কানে যদি ওটা রিপিট করতে থাকে, তাহলে মনে হয় কি ওটা বোধহয় পরে আবার সেম জিনিস রিপিট হচ্ছে। উনি সেটা ভেবে আবার শুরু করলেন। কিন্তু একটা জিনিস কি, একবার যদি আতঙ্ক মনে ঢুকে যায়, কিন্তু ঘুম আসে না। এবার যেখানেই তুমি যাও, যেখানেই আপনারা যান না কেন, একবার যদি মনে আতঙ্ক ঢুকে যায় যে এখানে কিছু একটা আছে বা এখানে ঠিকঠাক মনে হচ্ছে না, তাহলে কিন্তু ঘুম আসবে না। যতই চেষ্টা করো না, ঘুমের একটা আতঙ্কগ্রস্ত একটা টেনশন থাকে। উনি ততবারই ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু ঘুমটা ওনার আসছিল না। এবার উনি মানে এতটাই ভয়, মানে ভীতু, মানে উনি লোকটা একটু ভীতু, বললে আমি খুব ভীতু প্রকৃতির, জয়দা আমি খুব ভীতু প্রকৃতির লোক, আমি আর ঘুমোতেই পারছিলাম না। আর আমার কানে বারবার ওই হাঁটা চলাটা আসছিল, কিন্তু আমি ঘুরে তাকাচ্ছি, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি ঘুরে তাকিয়েও কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে মানে কেউ যেন হাঁটছে। আশ্চর্যভাবে উনি বললেন যে এরকম হাঁটাচলা হচ্ছে। হঠাৎ উনি দেখতে পাচ্ছেন, মানে রুমের ভেতরে, ওটা আরেকটা জিনিস মনে রাখি, ওইগুলো কিন্তু হিল স্টেশনে কিন্তু পাকার ঘর হয় না, সব কিন্তু কাঠের হয়, ম্যাক্সিমাম কিন্তু কাঠের ঘর হয়, মানে কাঠ দিয়ে বানানো ঘর হয় হিল স্টেশনে। সেটা অনেকেই আমরা দার্জিলিং, তারপর সিকিম, শিলংয়েও বোধহয় অনেকটা আছে, সিমলাতে তো আছেই, ইভেন আমি জম্মু কাশ্মীরে দেখেছি বড় বড় হোটেলে কাঠের হয়, কাঠের উপর টাইলস মানে ভালো করে সুন্দর করে করা থাকে, কিন্তু কাঠের হয়। উনি হঠাৎ লক্ষ্য করছেন কাঠের মধ্যে ভিজে পার ছাপ। উনি হঠাৎ করে চোখ পড়ছে ওনার, দেখছেন মানে যেখানে উনি শুয়ে আছেন, তারপর উনি দেখছেন যে ওই কাঠের মধ্যে একটা মানে মানে ভিজে কেউ যদি মানে বুট জুতা পরে বা বরফে যদি কেউ হাঁটে, তার তলায় তো জল থাকবেই, মানে ভিজে ভিজে থাকবে, সে একটা হাঁটার ছাপ, মানে 4-5টা এরকম ছাপ নিচে পড়ে আছে। উনি এবার তড়িঘড়ি উঠে বসলেন। উঠে বসে চিন্তা ভাবনা করছেন যে এটা কী হলো, মানে কি হচ্ছেটা কি, মানে উনি কিছু ডিসিশন নিতে পারছেন না। কাকে কি বলবেন, না তো কেউ নেই, যে কেয়ারটেকারের সাথে চলে গেছে ব্রাঞ্চে, উনি একা। আর উনি এই প্রথম নয়, উনি একা, উনি অনেক দিন থেকেই আছেন, কিন্তু বরফটা হঠাৎ সাডেনলি নভেম্বরের ফার্স্ট উইকে পড়ে গেছে, কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকে জেনারেলি মানে হয় না। উনি বলছেন যে নভেম্বরের মাঝামাঝি বা থার্ড উইক থেকে বরফ পড়ে, তখন ওনারা চলে যায়। হঠাৎ করে ফার্স্ট উইকে পড়ে যাওয়ায় উনি ভাবলেন আমি একটু এনজয় করে নিই বরফটা, তারপর তো সেকেন্ড উইক থেকে ব্রাঞ্চ বন্ধ করে চলে যাব। কিন্তু উনি এরকম একটা মানে
ঘটনার সম্মুখীন হওয়ার উনি ভাবতেই পারছেন না, উনি লোকটা খুব ভীতু লোক। উনি উঠে বসেছেন, উনি উঠে বসে ভালো করে তাকালেন, দেখলেন হ্যাঁ একটা বুট জুতো পরে যদি কেউ হাঁটে তার পায়ের যে চলায় ছাপটা সেই স্পষ্ট ভিজে ছাপ ওনার কাঠের যে দোতলা মানে কাঠের যে রুমটা বা দোতলা টাইপের হয় যেহেতু হিল স্টেশন সেটার মধ্যে পড়ে আছে, কিন্তু ওই হাঁটা চলার শব্দটা বন্ধ হয়ে গেছে। উনি যখন উঠে বসলেন তখন হাঁটা চলার শব্দটা ছিল না। এবার উনি চিন্তা ভাবনা করছেন যে কি হচ্ছে ব্যাপারটা, কি হচ্ছে, মানে ঢুকছে না কিছু। এবার ঘুমো চলে গেছে। আর রাত তখন হাঁটলে আমি জিজ্ঞেস করলাম রাত তখন কটা হবে, বলছে জয় তখন 10টাও বাজেনি, 10:20 বা এরকম হবে। বলছে সেই অবস্থায় আমার মানে ঠান্ডার মধ্যে এই ভয়ঙ্কর ঠান্ডা যেখানে মাইনাসে আমার ঘাম ঝরছে রীতিমতো। আর আমার খালি বারবার মনে হচ্ছে যেন এই শব্দটা আসছে, কিন্তু শব্দটা আবার আসছে, সেই শব্দটা একই শব্দটা আসছে, সেই শব্দটা আবার আসছে, কিন্তু শব্দটা এবার বাইরে থেকে আসছে, মানে হাঁটা চলার শব্দটা আসছে, সেই শব্দটা আবার বাইরে থেকে আসছে, ভেতর থেকে আসছে না। অনেকে কিছু কমেন্ট করছো কিন্তু আমি ভালো করে কনসেন্ট্রেট করছি না, পরে আমি উত্তর দিয়ে দেবো। তো হাঁটা চলার শব্দটা আসছে ঠিকই, কিন্তু সেটা বাইরে থেকে আসছে, ভিতর থেকে আসছে না। এবার কিন্তু বাইরে থেকে আসছে, কিন্তু ওই যে হাঁটার যে ছাপটা, পায়ের ছাপটা, বুটের ছাপটা পড়ে আছে। উনি এবার আর বেশি ভাবনা চিন্তা না করে ভগবানের নাম নিয়ে, উনি বোধহয় অনুকূল ঠাকুরের দীক্ষিত ছিলেন না হরিওমের দীক্ষিত ছিলেন, যা বলছিলেন সর্বানন্দ ঠাকুর, ওনার গুরু মন্ত্রটা জপ করা শুরু করলেন ভয়ে যতটা সম্ভব। উনি ওনার গুরু মন্ত্র জপ করে চোখ বন্ধ করে শুয়ে পড়া শুরু করছেন। এবার গুরু মন্ত্র জপ করতে করতে হঠাৎ উনি বললেন যে জয় এবার শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছিল, আমিও ঘুমিয়ে পড়েছি, শুয়ে পড়েছি। তাহলে ঠিক আছে। এবার উনি বলছেন হঠাৎ মাঝরাতে আবার ঘুম ভেঙেছে ওনার। এবার মাঝরাতে ওনার ঘুম ভাঙার পর উনি এবার লক্ষ্য করছেন উনি যেখানে মানে একটা হিলস মানে একটা রুমটাতে একটা ওনার যেটা শুয়েছেন একটা খাট ছিল, একটা চেয়ার ছিল, চেয়ারের মানে টেবিলটা ওনার সম্মুখে আর চেয়ারটা ওনার পেছনে, মানে টেবিলটা ফ্রন্টে চেয়ারটা পেছনে, কাজ বাজ করার জন্য ওটার মধ্যে ফাইল টাইল কিছু রাখা ছিল করার জন্য, যেরকম কোয়ার্টারে যেরকম হয়। উনি হঠাৎ ঘুম থেকে উঠে ঘুম পড়েছেন, এবার রাত কটাও বলতে পারেন, আমি জিজ্ঞেস করেছিলাম। হঠাৎ ঘুম থেকে উঠে দেখছেন যে ওনার ওই চেয়ারটার মধ্যে কেউ যেন বসে আছে। উনি আবার ছটপট করে চোখ ইয়ে করে উনি উঠেছেন যে কি ভুল দেখছি। আর উনি আমার মতো চশমা পড়া লোক, মানে চশমা ছাড়া দূরে একটা ভালো করে দেখেন। উনি আবার সঙ্গে সঙ্গে চশমাটা ভালো করে লাগালেন, লাগিয়ে দেখছেন যে না একটা কেউ ওটা বসে আছে, একটা সাদা মতো একটা লোক বোঝা যাচ্ছে চেয়ারের মধ্যে এরকম মানে পার উপর পা তুলে বসে আছে চেয়ারের মধ্যে। উনি মুখটা দেখতে পাচ্ছেন উনি তো পেছন দিক, কারণ টেবিলটা আমি যেরকম বসেছি টেবিলটা ফ্রন্টে, উনি পেছন থেকে দেখছেন যে একটা কেউ বসে আছে চেয়ারের মধ্যে। উনি বলছেন জয় এবার আমি মানে মানে আমার প্রাণ যায় অবস্থা, হার্ট ফেল করবোই মনে হচ্ছে এরকম অবস্থা। আমি বললাম তারপরে আপনি কী করলেন? বলে আমি ভালো করে এবার আর সাহস পেলাম না, আমি এবার ব্ল্যাঙ্কেটের তলায় আমি পুরো ঢুকে পড়লাম, ঢুকে আবার আমার গুরুর নাম আমি জপ করা শুরু করলাম। আমি তো বুঝতে পেরেছি আজকে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হবে। এবার আবার মানে হয় না, ভয় পেলেও মানে একটা মনের জোর থাকে। উনি আবার একটুখানি ব্ল্যাঙ্কেটটা বার করে আবার তাকানোর চেষ্টা করছেন যে আমি কিছু ভুল দেখলাম বা মনের কোনো ভুল ধারণা ছিল, বা অনেক সময় হয় অনেক কিছু আমরা অনেক সময় ভাবি, আতঙ্কে যদি ঘুমিয়ে পড়ি না, যে মনে হচ্ছে আমার রুমে কেউ আছে, এবার ঘুম ভাঙলেই মনে হবে কেউ আছে। আতঙ্ক কিন্তু এটা ফিয়ার সাইকো ক্রিয়েট করে। তো উনি ভাবলেন, উনি সাইন্টিফিক্যালি ওটাও চিন্তা করছেন যে মনে হচ্ছে আমি ওটা ফিয়ার সাইকোতে আছি, মানে তখন থেকেই কিছু কেউ হাঁটছে, আমার রুমে কেউ ঢুকছে, এরকম একটা আমি ফিয়ার সাইকো নিয়ে ঘুমাচ্ছি। তো হয়তো আমার সেই আতঙ্কটাই আমাকে ঘুরে ফিরে মানে তাড়া করছে। উনি এবার ভালো করে এবার আবার ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে ভালো করে একটু মাথাটা উঁচু করে দেখলেন, দেখছেন না উনি যে একটা লোক সত্যি সাদা, মানে ঠিক সাদা। আমি জিজ্ঞেস করলাম কিরকম কাপড় নাকি বডিটাই, বলছে ঠিক বুঝতে পারলাম একটা সাদা মতো একটা একটা আকৃতি, এবার বসে আছে এবং সে পাও ঝোলাচ্ছে। বাবা পাও হ্যাঁ বলে আমি দেখছি পা ঝোলাচ্ছে, একটা পা পার উপরে দিয়ে পা ঝোলাচ্ছে।
মনে হচ্ছে কি যেন মন দিয়ে লিখছিল। আমি বললাম কী দেখলেন আপনি? বললো মনে হচ্ছিল মানে কেউ একজন ওইখানে বসে টেবিলের মধ্যে বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে কিছু লিখছিল। মানে বাবা এইটা দেখলে তো আমিও মানে অবস্থা খারাপ। বলে আমার অবস্থা তুমি চিন্তা করো, আমি মানে পারলে আমি দরজা খুলে ছুটে বেরিয়ে যাই। আমার খালি ওইটুকুই মানে ক্ষমতা বাকি ছিল যে মানে আমার মানে কয়েক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল যে আমি উঠে ছুঁড়ে দরজা লাথি মেরে হোক, দরজার ছিটকিনি ভেঙে হোক, দরজা খুলতে পারি না, আমি বেরিয়ে যাই। মানে বেরিয়ে যাই, যাবো কি চিৎকার দেবো, ওখানে চিৎকার দিয়েও কী হবে, কারণ কেউ তো নেই এখানে, কে শুনবে আমার চিৎকার, ওটাও জানে উনি। এবার বলছে যে আমি না যা দেখছি না জয়, আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে পারবো না, তুমি যদি নিজের চোখে না দেখো তুমি বিশ্বাসই করবে না। আমার জীবনে কখনো এরকম ফিলিং হয়নি। আমি তোমাকে বলছি, আমি এখনও বলছি, আমার মানে যখনই বলি আমি কাউকে ঘটনাটা, আমার হার্টবিট বেড়ে যায়। আমি কী জিনিসের সম্মুখীন হয়েছিলাম, ভুল ধারণাভাবে আমি ভালো করে দেখতে গিয়ে দেখছি যে জিনিসটা বসে আছে, আমি তো ফেসটা দেখতে পাচ্ছি না, সে মনে হচ্ছে কি যেন একটা লিখছে। এবং আমার হয় না, আমরা লিখতে সময় মানে একটা খুব একটা মানে ধরো একটা নেশার বসে বা একটা কিছু মাথায় বসছে, আমরা লিখছি, পাটা অজান্তেই নড়তে থাকে, সে অজান্তেই পাটা ওনার নড়ছিল। তারপরে আমি আর ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি না করে আমি এবার মানে ইয়ে না করে, চিন্তা ভাবনা না করে এবার ভাবলাম যে একবার একটু উঠে বসি। ইন দ্য মিন টাইম উনি কী করেছিলেন, রাতের বেলায় এইসব জিনিস হচ্ছিল বলে উনি ওনার বাড়িতে ফোন করেছিলেন। আর সিমলার একটু নেটওয়ার্ক, পাহাড়ি অঞ্চলে একটু নেটওয়ার্কের সমস্যা হয়, সেই জন্য ওনার কলটা বাড়িতে যায়নি। কিন্তু অনেক সময় কী হয়, আমরা ফোন করলাম, নিজের কলটা পৌঁছালো না, কিন্তু অজান্তে কিন্তু একটা মিস কল চলে যায়, আমরা বুঝতে পারি না যে ওইখানে ফোনটা গেছিলো, যার কাছে করা যায় তার কাছে কিন্তু একটা মিস কল চলে যায়, হয়তো একটা মিস কল বা দুটো মিস কল হঠাৎ উনি নোটিস করতে পারেন যে মিস কল একটা এসেছিল। ওনার স্ত্রীর কাছে ফোনটা যায় রাত, উনি স্ত্রী এত রাত্রে ফোন দেখে উনি কল ব্যাক করেছেন ওনাকে যে কি হলো, তুমি এত রাতে কেন ফোন করেছো? তো উনি তো ভাবলেন আমি বাড়িতে ফোন করেছিলাম, ফোনটা রিং হয়নি, কেন কানেক্টিভিটির প্রবলেমের জন্য। কিন্তু সামহাও ওনার কপালটা ভালো যে একটা লিঙ্ক মানে একটা রিং মিস কল হিসাবে চলে যায়, যেটা উনিও বুঝতে পারেননি। আর উনি ওই মিস কলটা দেখে ওনার স্ত্রী ওনাকে ফোন করেন, আর ফোন করতে উনি ফোনটা ধরেন। আর ওনার মিসেসের ফোনটা ধরার পর ওনার প্রাণে অনেকটা মানে মনে একটা জোর এসে গেল। উনি ফোন ধরলেন, ধরে বলছেন আমি তো আজকে ভীষণ বিপদে পড়েছি, এরকম হচ্ছে এরকম হচ্ছে। আমি মানে উনি ব্ল্যাঙ্কেটের মানে মাথায় ব্ল্যাঙ্কেটের তলায় দিয়ে কথাগুলো বলছেন, ভয়ে উনি মানে ব্ল্যাঙ্কেট থেকে আর মাথাটা বার করছেন না। কি দেখবেন, এবার যে মূর্তিটা ছায়ামূর্তিটা দেখছেন সেটা তো চোখের সামনে চলে আসে, স্ত্রীর সঙ্গে কথা বলেই যাচ্ছেন উনি। আর স্ত্রীও বুঝে গেছে যে উনি খুব ভয় পেয়ে আছেন। বলে না তুমি একটু সাহস করে, একটু হতে পারে তোমার মনের ভুল ধারণা, তুমি যাও একটু উঠে। বলে না না আমার সেই ক্ষমতা নেই, আমি খুব আজকে ভীষণ প্রচণ্ড মানে বিপদে পড়েছি, আমি কিচ্ছু করতে পারবো না, আমাকে তুমি কিছু রিকোয়েস্ট করো না। এইবার উনি কি করলেন, ওনার স্ত্রীর কথায় অনেকটা আশ্বস্ত হয়ে উনি এবার উঠলেন, ব্ল্যাঙ্কেটটা ছাড়িয়ে মাথা উঠালেন, মাথা উঠিয়ে দেখার চেষ্টা করলেন যে নেই, কি আছে দেখছে না। এইবারে সেই ছায়ামূর্তি যেটা আমাদের ছিল, যেটা পানারি কিছু লিখছিল, নেই। উনি স্ত্রীকে স্ত্রীর ফোনটা মানে কানে রাখাই, উনি বলছেন স্ত্রীকে না 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 এখন আর কিছু দেখতে পাচ্ছি না, জানো তো। ঠিক আছে, হ্যাঁ তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছো, অযথাই চিৎকার চেঁচামেচি করছিলে, ঘুম নষ্ট, তুমি ঘুমাও তো, অযথা আজে বাজে কি স্বপ্ন তুমি দেখছো, স্বপ্ন দেখে এইসব অযথা। বলছে না আমি স্বপ্ন দেখিনি, আমি সত্যি বলছি। বলে গেলে এখন কোথায় গেল, তুমি আশেপাশে মানে ভুলভাল স্বপ্ন হচ্ছে, ভয়ে তুমি এসব দেখছো, এটা কিচ্ছু না, তোমার মনের ধারণা। বলে উনি বললেন ঠিক আছে হতেই পারে, হ্যাঁ হতে পারে হতে পারে বলে উনিও একটু মানে জোর, হ্যাঁ হতে পারে, আমি বোধহয় একটু ভুল মনে ভয় পাচ্ছিলাম বলে এরকম জিনিস মনের ভুল ধারণা হতে পারে। উনি ওটা মেনে নিলেন, হ্যাঁ আমার মনের ভুল ধারণাই হবে বলে উনি একটা সাহস করে এবার আস্তে আস্তে আর একটু মানে চেয়ারটার কাছাকাছি পৌঁছালেন। এবার চেয়ারটার কাছাকাছি পৌঁছানোর পর উনি দেখছেন পুরো চেয়ারটা ভিজে, কুশনটা ভিজে আছে, মানে যেখানে হেলান দেওয়ার যে চেয়ারের যে গদিটা সেটাও পুরো ভিজে। উনি এটা দেখার পর ওনার স্ত্রীকে বলছেন আরে চেয়ারটা তো ভিজে, কুশনটাও তো ভিজে আছে। এবার ওনার স্ত্রীও বিশ্বাস করে নিয়েছেন, বলছে হ্যাঁ তাহলে তো তোমার কথাই সত্যি, তাহলে তুমি আর কী করবে, এখন কটা বাজে? তখন উনি তো ভয়ে ঘড়ি দেখতে পাচ্ছেন না, মোবাইলের ঘড়ি দেখতে পাচ্ছেন না। স্ত্রী বলছে মাত্র 1:30 না কটা বাজে এরকম হয়েছে।
বলছে তুমি একটা কাজ করো, তুমি আর আজকে কোনো অবস্থাতেই ঘুমিও না, তুমি চুপচাপ বসেই থাকো আর ঠাকুরের নাম জপ করতে থাকো, যতগুলো লাইট আছে সব জ্বালিয়ে দাও, সব লাইট জ্বালিয়ে তুমি ওই একটা জায়গায় চুপ করে বসে থাকো, তুমি রাতটা কোনো রকম মানে পার করে নাও। আমিও শিওর যে তোমার এখানে কোনো কিছুর একটা মানে নেগেটিভ শক্তি প্রবেশ আছে, কারণ আমি মনে করেছিলাম কেউ নেই, কিন্তু তুমি বলছো জায়গাটা ভিজে, দ্যাট মিনস ভিজে আছে জায়গাটা, কুশনটাও ভিজা, তারপর যেখানে বসেছিল গদিটা সেটাও ভিজে আছে, তো সব মিলিয়ে এখানে কিছু প্রেজেন্স আছে, এটা আমি শিওর। তুমি যেটা বলছো তোমার সঙ্গে আমি পুরোপুরি একমত, তুমি আজকে কোথাও যাওয়ার চেষ্টা করো না, তুমি এখানেই থাকো, এদিক ওদিক যেও না, চুপ করেও বসে আছে। মানে উনি বলছেন যে আমার এক একটা মিনিট মনে হচ্ছে এক একটা ঘন্টা, রাত বেরোতেই চাচ্ছে না। আর ওই মানে অবশ্য হিলসের সূর্যটা তাড়াতাড়ি উঠে যায়, তো বলছে কোনো রকম করে বসে 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 দিন মানে মিনিট যাচ্ছে, পরে সেই সকালবেলা ভোরের দিকটাতে ওনার আর সারাত কি জেগে থাকা যায়, 3-4টের পর বলে ওনার ঘুমটা লেগে যায়, উনি ঘুমিয়ে পড়ে। তারপরে আর তার মাঝখানে ওনার কিছু অভিজ্ঞতা, কিছু ফিলিং হয়নি। উনি ভগবানের নাম নিয়ে, যেই ভগবান যেই গুরুদেবের উনি বিশ্বাস করেন সেই গুরুদেবের নাম নিয়ে উনি মন্ত্র পড়তে পড়তে বসেছিলেন, এবং বসতে বসে একটা চেয়ারের মধ্যে, ওই চেয়ারটার নয় অন্য একটা চেয়ারের মধ্যে বসে বসে ঘুমিয়ে পড়েন। সকালবেলা হঠাৎ ওই কাজের লোকটা, লোকাল কাজের লোকটা 6টা 6:30 নাগাদ এসছে, এসে দরজা ঠকঠক করায় ওনার ঘুম ভেঙেছে। তখন উনি ওনার এইরকম চেয়ারের মধ্যে ঘুমাইতে থেকে জিজ্ঞেস করছিল কী হলো, আপনি কি অসুস্থ, চেয়ারে ঘুমাচ্ছেন কেন? বলো আর তুমি কিছু বলবে না, আমি আজকেই অফিসে চিঠি লিখে যাচ্ছি, আমি আজকে থেকে এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি সিমলাতে, আমি এই গ্রামে আর ডিউটি করতে পারবো না। বলো কেন, কি হয়েছে সাহেব? বলো এরকম ঘটনা। বলে সাহেব আমি তো আগেই আপনাকে বলেছিলাম, কিন্তু পুরো ঘটনাটা আমি বলিনি, সেই জন্য আমি বলেছিলাম আপনাকে চলে যাওয়ার জন্য। বলো কী ঘটনা? বলে এটাতে একটা সমস্যা আছে স্যার, এরকম যখন বরফটা পড়া শুরু হয় তখন এইরকম জিনিস এই ব্রাঞ্চ এবং এই গ্রামের ব্রাঞ্চটাতেই বা এই 2-1টা বাড়ি যায় আসে, সেই আশেপাশে প্রচুর হয়। মানে বরফ যখন থাকে বরফের সিজনটাতেই হয়, এবার যখন বরফ পড়ে না, যখন মানে শুধু এমনিতেই থাকে, তখন সেই সময়টাতে হ্যালো রুমকি, থ্যাংক ইউ, তো সেই সময়টাতে তোমার এই জিনিসটা হয় না, এই জিনিসটা তখনই হয় যখন বরফটা পড়ে। এটা কি কারণ আমরা কেউ জানি না। অনেকে বলে মানে এখানের লোকাল হিমাচলি যারা গাড়োয়ালি লোক যারা থাকেন, এটা গাড়োয়াল, তো গাড়োয়াল অঞ্চল, এটা মানে আদিবাসী, এটা গাড়োয়াল। তো এখানে বলা হয় যে গাড়োয়ালির মধ্যে একজন অনেক আগের গাঁও বুড়ো ছিল, সেই গাঁও বুড়োর দায়িত্ব ছিল গাঁওটাকে রক্ষা করা। তো একটা সময়ে কিছু মানে ঘটনা ঘটে যেখানে ওই মহিলা টহিলাদের সঙ্গে বাইরে থেকে লোক, মানে বাইরে থেকে অনেক সময় লোক এসে অনেক অত্যাচার করে ওদেরকে, ওই লোকাল গাড়োয়ালি মহিলাদের, আদিবাসী মহিলাদের উপর। সেই পর থেকে মানে ওই যে গাঁওবুড়া ছিল, সেই গাঁওবুড়ার উপরে অনেক মানে মানুষের মানে আঙুল তোলে যে তুমি থাকা অবস্থায় এরকম লোকাল মানে লোকাল মহিলাদের উপরে বাইরে থেকে আসা লোকেরা যারা চাকরি বাকরি করতে এসে কোম্পানিতে এরকম কাজ করছে, আর তুমি এজ এ গাঁওবুড়া হিসেবে কিছু করছো না, তোমার এটা অন্যায় হচ্ছে। তো উনি জিনিসটা মেনে নিতে পারেননি, এবং তারপরে উনি উনি গাঁওবুড়ার জবটা ছেড়েই দেন। কিন্তু তারপরে উনি যখন মারা যান, উনি পরে চেষ্টা করেন এই জিনিসটাকে যাতে রিপিট না হয় করার জন্য। সবাই বলে উনি যখন মারা যান তখন তারপর থেকে এই পার্টিকুলার এরিয়াটায় একজন লোককেও সব অনেকে দেখতে পায়, বিশেষ করে ঠান্ডার দিনগুলোতে, যে একজন বয়স্ক মতো কেউ একজন লোক সারা এরকম বরফের মধ্যে চলাফেরা করছে, হাঁটছে, ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন সময় এই চেয়ারে বসে পড়ছে। মানে গাঁওবুড়া মানে তো সে মোটামুটি শিক্ষিত, মানে শিক্ষিত লোকই, একটা গাঁও পঞ্চায়েতের গাঁওবুড়া। তো এরকম ঘটনা ঘটতো। তো এই ঘটনা ছিল। তারপরে উনি ওই পরের দিন ওখান থেকে পালিয়ে সিমলা চলে এসছেন। তারপরে উনি রাতে আর ওই ব্রাঞ্চে থাকতেন না, মানে যখন বরফ টরফ কমে যাওয়ার পরেও উনি 2 ঘন্টা বাসে জার্নি করে ওই সিমলা চলে যেতেন, আর দিনে করতেন, রাতে চলে যেতেন। তো সেই ওনার একটা মানে এক্সপিরিয়েন্স ছিল যেটা বরফের, যেটা আমি কখনো কারো মুখে শুনিনি, বরফের এক্সপিরিয়েন্স। তো ওটা আমার খুব ভালো লেগেছিল, যে বরফেও মানে কত কিছু মানে ঘটনা ঘটে। তো সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, যেটা শেয়ার করলাম। তো আচ্ছা যাক, আর তারপরে আমি আরেকটা গল্প বলছি, তারপরেই আমি আমার ওই আয়নার গল্পটা চলে যাবো, ওটা লাস্ট, নাহলে রাত হয়ে যাবে অনেক। সময় কতটা আছে, সেটা আমার সময় আছে অনেক নাকি, শুরু হয়েছে মাত্র, যাকে। তো এবার আসি, থ্যাংক ইউ, পরে আমি সবাইকে রিপ্লাইগুলো দিয়ে দেবো। আচ্ছা, এবার এটা একটা রিসেন্টলি এই 4-5 দিন আগে আমাকে একজন বলেছে, বলবো অনেক গল্প আছে, আস্তে আস্তে বলবো।
আয়নার গল্পটা আছে খুব ইন্টারেস্টিং, সেটা আমি এটার পরেই বলছি, তারপরে সময় পেলে বলবো, আর না হলে পরে বলবো। তো এই ঘটনাটা খুব রিসেন্ট। রিসেন্ট মানে কি, একটা সিকিউরিটি গার্ড, তো সিকিউরিটি গার্ড কী হয়, আমাদের অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ড আছে, সে তার মুখ থেকে শুনেছে যে সিকিউরিটি গার্ড শিফটিং হয়, তো একটা সিকিউরিটি গার্ড তো আর একটা অ্যাপার্টমেন্টে সবসময় থাকে না, একটা সিকিউরিটি এজেন্সি অনেকগুলো অ্যাপার্টমেন্টে কাজ করে। তো থ্যাংক ইউ সোনালি, থ্যাংক ইউ সো মাচ, বলবো নিশ্চয়ই। তো সিকিউরিটি গার্ড কাজ করে, তো একটা সিকিউরিটি গার্ড হঠাৎ একদিন এসে বলছে, আমি শুনেছি আপনি ভূতে বিশ্বাস করেন। না, বললাম দেখো, ভূতে অবিশ্বাস না করার কোনো কারণ নেই। যারা, আমি সবসময় বলি, যারা বলে আমি ভূতে বিশ্বাস করি না তারাও বিশ্বাস করে, হয়তো ভয় বলে না বা লজ্জায় বলে না। যারা বলে আমি ভূতে বিশ্বাস করি না তারা হয় লজ্জায় বলে না, যে আর না হলে হয়তো ভয় বলে না, আমি বিশ্বাস করি না। সবাই বিশ্বাস করে, আর আমি ভগবানে বিশ্বাস করি, তার মানে আমি ভূতে বিশ্বাস করি, দুটোই আছে, পজিটিভ নেগেটিভ, আমি বিশ্বাস করি। কেন, কী হয়েছে? বলছি জানেন আপনি একটা অ্যাপার্টমেন্ট চেনেন, আপনাদের 3-4টে অ্যাপার্টমেন্ট ছাড়িয়ে। বলো হ্যাঁ চিনি অ্যাপার্টমেন্টটা। কী হয়েছে? বলছেন ওই অ্যাপার্টমেন্টটা না ঠিক নয়। মানে কেন বলছে এই কথা? বলছে এই অ্যাপার্টমেন্টটা আমি জানি, অ্যাপার্টমেন্টটার সম্বন্ধে আমি জানি। এবার সিকিউরিটি গার্ড কোথাও সে নাইট ডিউটি করে, এবার সিকিউরিটি গার্ড তো শিফটিং হয়, যে সকালে করে সে রাত্রে করে না, সে রাতেও সকালে করে না। যে এবার রাতে যদি কেউ করে, মানে রাতে যে নাইটের সিকিউরিটি গার্ড ডিউটি, তার প্রচণ্ড সাহসের দরকার, এবং কুকুর টুকুর তো আছেই, মানে সাহস চাই। তো ওই অ্যাপার্টমেন্টে বলছেন জানা, আমাদের অ্যাপার্টমেন্টে ডিউটি করার 2 দিন আগে ওই লোকটার ওই অ্যাপার্টমেন্টে ডিউটি ছিল। লোকটা নতুন এসছে, অত কিছু জানে না ওই অ্যাপার্টমেন্টের সম্বন্ধে। আমি জানি, মানে কি পাড়া প্রতিবেশীরা জানে, বলা হয় ওই অ্যাপার্টমেন্টটায় ঠিক নয়, মানে ওই অ্যাপার্টমেন্টে একটা কিছু সমস্যা আছে। আমি পরে বলছি কি সমস্যাটা আছে। তো ওই লোকটা এসে আমাকে বলছে একদিন, আচ্ছা একদিন উনি ওই অ্যাপার্টমেন্টে এসছেন, আসার পরে ডিউটি করছেন। এবার নাইট ডিউটি উনি অ্যাপার্টমেন্টটা করছেন, অ্যাপার্টমেন্টটা বেশ বড়ই, আর টয়লেট বাথরুমটা হলো পেছনে, মানে মেইন গেট থেকে টয়লেট বাথরুমটা মানে দেখা যায়। হ্যাঁ, তো মোটামুটি বেশ মানে সৌমিক কোথায় থাকেন পরে বলছি, মেসেঞ্জারে বলে দেবো, নাহলে আপনি কি অ্যাপার্টমেন্টটা খুঁজে পারবেন নাকি? সৌমিককে বলছি অ্যাপার্টমেন্টটা খুঁজে বার করাটা ঠিক নয়। তো যাই হোক, তো ওই অ্যাপার্টমেন্টটায় থেকে খানিকটা মানে যেখানে বড় অ্যাপার্টমেন্ট, যেখানে মেইন গেটটার মধ্যে সিকিউরিটি বসে থাকে, টয়লেটটা অনেকটাই দূর, মানে কিন্তু দেখা যায় ফ্রন্ট, মানে মেইন গেটে বসে টয়লেটটা দেখা যায়। তো হ্যাঁ, রাতের বেলা শিফটিং ডিউটিতে যারা সিকিউরিটি গার্ডে কাজ করে তাদের একটু কষ্টই হয়। তো ওই লোকটা প্রথম দিন যেদিন যায় ডিউটি করে, ওই লোকটা ওখানে বসে ডিউটি করছিল। অবভিয়াসলি সিকিউরিটি গার্ডের ডিউটি, দরজার সারা রাত ওই গাড়ি আসুক, মানুষ আসুক, যাই আসুক, সাক্ষাৎ তো ওই মেইন গেটের সামনে বসেই ডিউটি করতে। সে বসে আছে, সিকিউরিটির যে একটা রুম থাকে না, ছোট্ট একটা, যে পুলিশ বুথের মতো, যে ওটা মধ্যে বসে আছে, বসে মোবাইল দেখছে। কী করবে রাতের অন্ধকারে, বসে মোবাইল দেখছে। হঠাৎ লক্ষ্য করছে ওই যে টয়লেটের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। তো ডিস্টেন্স এতটাই যে এত দূর থেকে, মানে ভালো চোখের লোকেরাও ভালো করে দেখতে পাবে না, যে মানে চোখে যারা ভালো দেখে তারাও বুঝতে পারবে না যে অত রাত্রে ওইখানে কে দাঁড়িয়ে আছে। আর বেসিক্যালি ওই টয়লেট বাথরুমটা হলো সিকিউরিটি গার্ড বা ড্রাইভার, এই ধরনের কাজের লোক যদি কেউ আসে তারাই ইউজ করে, অ্যাপার্টমেন্ট ওনার্সরা ইউজ করার প্রশ্ন নেই। ওটা বেসিক্যালি আউটসাইডারদের জন্য এবং সিকিউরিটি গার্ডের জন্য। তো তখন রাত বলছে দাদা মোটামুটি ধরে নিন 2টো, 2:30, 3টে হবে। তো উনি ভাবলেন এত রাতে অ্যাপার্টমেন্টের কেউ নেমে এসে তো মানে তলার বাথরুমে যাবেন না, তাহলে কি ভেতরে কেউ রয়ে গেল, মানে অ্যাপার্টমেন্টের ভেতরে? ড্রাইভার টাইপ অনেক সময় থেকে যায় না, ড্রাইভার গাড়িতে ঘুমিয়ে পড়ে,
আমরা বুঝতে পারি না। ড্রাইভার হয়তো গাড়িতে ঘুমিয়েছিল, পরের দিন সকালবেলা এয়ারপোর্ট যাবে 3টে-4টের সময়, মালিক ড্রাইভারকে হয়তো বলেছে তুই গাড়িতে ঘুমিয়ে থাক, কাল সকালে আমরা এয়ারপোর্ট যাবো। তো গাড়ির পর তো গাড়িতে ঘুমিয়েছিল, আমি হয়তো জানি না, আমি রাত্রে শিফটিংয়ে ডিউটি এসেছি 8টা-9টায়, গাড়িতে ঘুমিয়েছিল, কেউ বেরিয়েছে। ও এবার ওখান থেকে একটু জোরে হাঁক দিচ্ছে যে এই তোমরা মানে টয়লেটে কে মানে আছো, মানে কে আছো ভেতরে, ড্রাইভার কেউ নাকি? তো কেউ উত্তর দেয়নি। উত্তর না দেওয়ায় সে আর অতটা বেশি গা লাগেনি, উনি আমার বসে ডিউটি করছেন, উনি আপনার বসে বসে ডিউটি। লোকটার মধ্যে 55-55 বয়স হবে লোকটার, সিকিউরিটি গার্ডটার কথা বলছি। তো উনি অতটা বেশি ইয়ে করলেন না, গেছে। মনে একটা কিউরিওসিটি থাকে না, তো সকালবেলা ওই দিন অতটা ভাবিনি। আবার উনি কাজ করছেন, এবার আবার দেখছেন একটা লোক ওই বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। এবার ওনার একটা অন্য সন্দেহ হলো, আরে চোর টোর নয় তো? যদি চোর হয় আর গাড়ির যদি কিছু চুরি হয়, বাইকই হোক, গাড়ির ব্যাটারি নিয়ে যাক বা কিছু একটা যদি হয়, তাহলে সিকিউরিটি গার্ড এবং এন্টায়ার সিকিউরিটি এজেন্সির উপরে পড়বে, পুলিশ কেস হবে, ঝামেলা হবে। সিকিউরিটি গার্ডের ডিউটিটা কিন্তু খুব বাজে কাজ, খুব কষ্টকর কাজ। ওর যদি ভুল ভ্রান্তিতেও যদি না হয়, অজান্তেও যদি চুরি হয়ে যায়, তাহলে এন্টায়ার রেসপন্সিবিলিটি সিকিউরিটি এজেন্সি এবং যে ডিউটিতে ছিল তার উপরে পড়বে। সেজন্য সে অ্যালার্ট হয়ে দৌড়ে সিকিউরিটি রুম থেকে, মানে ওর যে বুথ যেটা, ওখান থেকে বেরিয়ে এসে এবার দৌড়ে এসছে। ওর হাতে একটা, এবার সিকিউরিটি গার্ড তো আনআর্মড হয়, ওদের তো আর কোনো আর্ম থাকে না, ওটা তো আনআর্ম সিকিউরিটি গার্ড। দৌড়ে এসছে দেখার জন্য কি। দৌড়ে আসার সঙ্গে সঙ্গে বলছে আমাকে, আমি দূর থেকে দেখছিলাম, কিন্তু আমি বুথ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে মানে নিমিষের মধ্যে জিনিসটা মিলিয়ে গেল। ও তখনও ভাবলো তাহলে চোর। ও 100% ধরে নিয়েছে চোর। ও এবার বেশ মানে দৌড়াদৌড়ি করে এবার পুরো মানে বাথরুমের সামনে গেল, বাথরুম গেতে বাথরুম বন্ধ, বাথরুম পিছন ঘুরে আসছে। এবার ও বাথরুমের সামনে দাঁড়িয়ে এরকম করে ভাবছে যে কি হলো এটা, বাথরুমের সামনে দাঁড়িয়ে চোরটা যদি চোর ছিল না কি ছিল। ও ভূতের কথাটা ওর মাথায় আসেনি, মানে ও ভূত বা কোনো নেগেটিভ এনার্জির কথাটা বলছে আমার একদম মাথায় আসেনি, আমি ভাবিও নি সেটা। ওইরকম ভাবছে মানে কি দেখলাম তাহলে দুবার কেউ লোক না কোনো আমার অ্যাপার্টমেন্টের কোনো। ও আবার ভেবে ও কী করলো, চলো একটা কাজ করি, কোনো ড্রাইভার বেরিয়েছিল কিনা, প্রত্যেকটা গাড়িগুলো টর্চ মেরে ওর হাতে টর্চ ছিল, বা অ্যাপার্টমেন্টের লাইট তো জ্বলছেই প্রত্যেকগুলো, ওর হাতে টর্চও ছিল। সে টর্চটা দিয়ে, মোবাইলের টর্চ হয় না আজকাল সবার হাতে মোবাইল, সে মোবাইলের টর্চ দিয়ে গাড়ির কাজগুলো মানে সবার ভিতরে দেখছে কেউ ভিতরে বসে আছে কিনা। মানুষ ড্রাইভার গাড়িতে ঘুমায় তো, অনেক সময় হয়, আমারও অনেক সময় সকালবেলা যেতে হবে, চলো ওটাকে এই রাত্রে তুই কাজ কর, আমার বাড়িতে খেয়ে দিয়ে গাড়িতে ঘুমিয়ে থাক, সকালে উঠে যাবো এয়ারপোর্ট, নাহলে 3টের সময় বেরোতে পারবো না, তুই ঘুমিয়ে থাকবি। এরকম হয়, আমিও করেছি একবার। তো ও ভাবলো হয়তো যে আর্লি মর্নিং ফ্লাইট ধরবে, তো বলতে কোনো ড্রাইভার ঘুমিয়ে আছে। ও যে কটা গাড়ি ছিল, 8-10টা গাড়ি ছিল, সবগুলো ভালো করে চেক করলো, কোনো কিছু দেখতে পেল না। মানে কোনো গাড়িতে কোনো, প্রত্যেকটা গাড়ির লক বন্ধ, সব কিছু করা, কিন্তু কোনো দেখতে পেল না। এবার ভেবে ও আবার গিয়ে আবার বাথরুমটার সামনে চলে গেল যে এটা কি, মানে ওর একটা মনে তখন ভয় যাচ্ছে না, ওর বারবার সন্দেহ হচ্ছে যে চোর তাহলে এখানে টার্গেট করেছে, তাহলে কিছু একটা চুরি হবে, আমি আজকে ওই বুথে যাবো না, আমি এখানে দাঁড়িয়ে ডিউটি করবো, দেখি ও আসে কিনা। এবার যখন ও আবার এই জায়গায় ঘুরে এসছে, দাঁড়িয়ে এরকম ভেবে ভাবছে, তখন ও ওটা লক্ষ্য করছে একটা যে মানুষ যে দেখেছিল বাথরুমের সামনে দাঁড়িয়ে, এবার সেই মানুষ মানে সেম জিনিসটা ওই যে বুথে প্রথমে মানে গেট দরজার সামনে বসেছিল, মানে ওর এন্ট্রি গেটের সেই বুথের সামনে লোকটা দাঁড়িয়ে আসছে, লোকটা দাঁড়িয়ে আছে। এবার ওর কয়েক সেকেন্ডের জন্য বলছে আমাকে যে আমার এবার ভয় লাগছে, নিঝুম রাত 3:30 মতো বাজে, যদি চোরই যদি হয় তাহলে তো দৌড়বে বা আমাকে অ্যাটাক করবে, বা ও যদি পালিয়েও যায়, মানে নিঝুম রাস্তা, ও যদি বাউন্ডারি ওয়াল টপকায়, তো পাশেই তো আরেকটা ফ্ল্যাট, মানে এই নয় যে খালি জায়গা কিচ্ছু নেই, পাশে ওই পাশে ফ্ল্যাট, ডান পাশেও ফ্ল্যাট, বা পাশেও ফ্ল্যাট, মেইন রাস্তা উল্টো দিকে, যদি কোনো দিকে পালিয়ে যায় আমি তো শুনবো, আমি তো না শোনার কিছু নেই। এরপরও ভয়ে সিটি বাজায়, ওর হাতে পুলিশ ওদের একটা সিটি দিয়ে দিয়েছিল, ওর সেই হুইসেলটাও বাজায়। হুইসেল বাজানোর সঙ্গে সঙ্গে অ্যাপার্টমেন্ট থেকে যারা আশেপাশে ছিল সবাই নেমে আসে। সবাই নেমে আসার পর কেন বাজালে কী হচ্ছে, বলছি এরকম ঘটনা, এরকম দেখেছি,
প্রথম কথা হলো আপনারা কেউ বলে না কোনো ড্রাইভার ডিউটিতে নেই, সবাই আমরা ডিউটি ড্রাইভার বাড়িতে। বলে না আমরা কেউ নামিও নি। তাহলে সাহেব চোর এসেছিলো। ও শিওর হয়ে বলছে চোর এসেছিলো এরকম ঘটনা আমি প্রথমে এখানে দেখেছি, যখন আমি ওইখানে যাই তখন সেই জিনিসটা আমি ওইখানে দেখি। এই কথা বলার পর যারা এই অ্যাপার্টমেন্টের সবচেয়ে পুরনো লোক, মানে এই অ্যাপার্টমেন্টের যারা বাসিন্দা, যার যার মানে জমির উপর এই ফ্ল্যাটটা হয়েছে, এরা কিছু ওই লোকটা একটু মুচকি হেসে বললো আর কি, তখন ওই রাত 4-5 বাজে, চল ঠিক আছে অত টেনশন নিস না, ওই 1-2 দিন দেখবি তারপরে ঠিক হয়ে যাবে। এই কথাটা সিকিউরিটি গার্ডের কানে শোনার পর উনি একটু টেনশনে পড়ে গেলেন যে কি বললো কথাটা, তার মানেটা কি। উনি কিন্তু যে বলল উনি হলো অ্যাপার্টমেন্ট মানে জমির মালিক প্রমোটিং করে ফ্ল্যাট বানিয়েছে, তার মধ্যে কিছু বিক্রি করেছে, উনি নিজেরাও কিছু আছেন, ওরা নিজের ভাগেরটাও বিক্রি করে দিয়েছে। এই কথাটা ওনার কানে লেগেছে। এবার ওনার ভয় শুরু হয়েছে। এবার সিকিউরিটি এজেন্সিকে যদি সে বলে যে এখানে ভূত আছে বা এখানে প্রবলেম আছে, আমি থাকতে পারবো না, সে তো সিকিউরিটি তুমি তাহলে ডিউটি ছেড়ে দাও, আমি অন্য কাউকে দিয়ে দিচ্ছি, লোকের অভাব নেই। এবার সিকিউরিটি গার্ডের চাকরি ছাড়া তো মুশকিল। সে ভয় মানে সাহস করে পরের দিনও আবার ডিউটিতে আসে। পরের দিনে ডিউটি আসার পর বলছে এবার তো আমি আগে আতঙ্কগ্রস্ত হয়ে আছি, আমার জয়দার অবস্থা খুব খারাপ হয়ে আছে, আমি তো মানে বুঝতেই পারছি যে এখানে কিছু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি আমি। এবার কাউকে বললে কেউ বিশ্বাস করবে না। আমি সেকেন্ড ডেটা মোটামুটি 9টার থেকে আমি ওই বুথে বসে খালি বাথরুমের দিকে তাকিয়ে আছি। বলছে আমি 9টার থেকে বাথরুমে, আমার ঘুম নেই, আমি বাথরুমের দিকে তাকিয়ে আছি। তারপর বলছে কিচ্ছু নেই। এবার একটা ব্যাপার কি হয়, ওরাও তো মানুষ, বসে বসে সারা রাত কি এরকম ডিউটি করা যায়, গিয়ে হয়তো দিনের বেলা ঘুমোয়, নাইট ডিউটি যারা করে তারা দিনের বেলা ঘুমায়, তাদের ডিউটিতে রেস্ট হয়, 3-4 ঘন্টা ঘুমায়। কিন্তু ঘুমলেও কি আর সেই রকম ঘুম হয়, একটু রাতের দিকে একটু চোখ লেগেই যায়, একটু ঝিমুনি এসে যায়। তো বলছে জানেন তো সেকেন্ড ডেতে আমি এরকম মানে সিকিউরিটির যে টেবিলটা আছে, টেবিলের চেয়ারের মধ্যে বসে বসে আমার একটু ঝিমুনি এসে গেছিলো। আমি চোখ রেখেছি কিন্তু বাথরুমটার দিকেই, উল্টো করে বসেছি, আর গেট তো বন্ধই, আমার ঝিমুনি এসে গেছিলো আর চোখটা লেগে যায়। এবার যখন চোখটা খুলে তখন দেখতে পাচ্ছি ওই বাথরুমের সামনে সেম একটা লোকই দাঁড়িয়ে আছে। এবার আমি কিন্তু অনেকটা চেহারা দেখতে পেয়েছি এবং একটা হলুদ বর্ণ একটা লোক, একটা হলুদ মতো একটা আকৃতির লোক ওর দিকে তাকিয়ে ফাল করে হাসছে। বলছে হাসিটা ভয়ঙ্কর, একটা ফাল করে ওই আমার দিকে তাকিয়ে, ওই বাথরুমটার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে, মানে মানুষের, আমি বললাম মানুষের রঙ, বলে দূর, মানুষের রঙ হতে পারে না জয়দা, পরিষ্কার হতে পারে মানুষ সামলার বর্ণ হতে পারে, মানুষ কালো হতে পারে, কিন্তু মানুষের কালার কি কখনো হলুদ হয়, একদম পিতলের মতো কালার হয়? কখনো হয় না। একটা পিতলের মতো কালার একটা মানুষ দাঁড়িয়ে আছে এবং আমার দিকে চাকিয়ে ফল করে হাসছে। তারপর আমি আর ভয়ে তখন চিৎকার শুরু করি, বাঁশি বাজাই, তখন অ্যাপার্টমেন্টের সবাই নেমে আসে এবং লোকটা মানে প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। আমাকে বললো আমি প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিলাম, আমি বলতে পারিনি কিছু। তারপর আমার মনে আছে অ্যাপার্টমেন্টের লোকেরা নেমে আসে, আমাকে ওরা জল ফল দেয়, সবাই জিজ্ঞেস করে কী হয়েছে। তো অনেক কিছু বলে, তখন আমি সব কথা ওনাকে খুলে বলি। তো আমি যখন খুলে বলি অ্যাপার্টমেন্টের লোকদের, তো মনে হচ্ছিলো যে অ্যাপার্টমেন্টের লোকরা আভাস পায়, বুঝতে পারে যে ওনার যে কথাটা বলছে সেটা সত্যি, কারণ যেহেতু আমি সিকিউরিটির নতুন লোক, আমার একটা কিছু বোধহয় ভুল হতেই পারে, কিন্তু না এটা সত্যি। ওনারা বললেন তুমি একটা কাজ করো, তুমি তোমার সিকিউরিটি এজেন্সিকে তুমি খবর দাও, এই নিয়ে তুমি টানা 2 দিন হলো তুমি অ্যাপার্টমেন্টে ডিউটি করতে পারবে না, তোমাকে আমরা অন্য মানে অন্য এজেন্সিতে মানে অন্য অ্যাপার্টমেন্টে শিফট করতে বলে দিচ্ছি। ও বলছে সাহেব আমার চাকরির জন্য না যায়, আমার না তোমার কমপ্লেন কেউ করবে না, বলে দেবো যে তুমি ভয় পেয়ে আছো, সেই ভয়ে তুমি ডিউটি করতে পারছো না, তোমাকে আমরা অন্য অ্যাপার্টমেন্টে শিফট করে দিচ্ছি। ওনারা ওনাকে অন্য অ্যাপার্টমেন্টে, আমার অ্যাপার্টমেন্টে নাইটের গাড়ি দিয়েছিল, মানে এখন আবার নেই, সে আবার শিফটিং হতে থাকে, অন্য যায় আসে, আমার গাড়ি এসেছিল না, উনি দিনে করছিল দিনে। তো গল্পটা উনি আমাকে বলেন। তো যার অ্যাপার্টমেন্টের ঘটনাটা বলেছে আমি জানি, মানে আমি শুনেছি যে এখানে একটা কিছু আছে, বলা হয় এখানে একটা কিছু আছে। তার কারণটা হলো
বলা হয় যেটা যে এই বাড়িতে কিছু একটা আছে, সেটা হলে যে অনেক সময় না পুরনো বাড়িতে বা পুরনো জমিতে, মানে অনেক পুরনো আদি বাড়ি যেগুলো থাকে না, জমিদার আমলে নাই বা হোক বা জমিদার আমলে হোক, অনেক পুরনো পুরনো বাড়িতে বাড়িকে মানে রক্ষা করার জন্য বাড়ির রাখাল বলা হয়। এটা আমাদের আসামে এটা কিন্তু খুব কথাটা খুব প্রসিদ্ধ, জানি না ওয়েস্ট বেঙ্গলে কতটা কি অন্য টার্মিনোলজি আছে কিনা আমি সেটা জানি না। যে বাড়ির রাখাল মানে বলা হয় সেই সময়ে যারা জমিদার বা সেই সময় যারা বৃত্তশালী লোক, ধরো আজ থেকে 60-70 বছর আগের বা 70-80 বছর আগে বৃত্তশালী লোকেরা, তখন তো জমিদারি প্রথা ছিল। তো এই যাদের অল্প পয়সা ছিল, যাদের অল্প টাকা পয়সা ছিল, যাদের জমিগুলো যাতে দখল করে না নেয়, সেই জন্য এরা বাড়ির রাখাল পুষত। মানে অনেক কিছু করে ওরা তন্ত্র সাধনা দিয়ে বাড়িটাকে ধরে রাখার জন্য, মানে কোনো কেউ যদি বাড়িটাকে দখল করে না নিয়ে যায়, ভয় দেখিয়ে যাতে বাড়িটাকে আটকানো যায়, বা কেউ যদি বাড়িতে প্রবেশ করে না থাকে, মানে দখলদারি করে বাড়িতে ঢুকেও না পড়ে, সেই জন্য এরকম অনেক জিনিস ওরা করে যেত। তন্ত্র সাধনার মাধ্যমে অনেক আত্মা ওরা এখানে পুষে রাখতো বলা হয়, যেটাকে বলা হয় অনেক অনেক সেলিব্রিটিরা ওটা শুনেছি মুখে যে জিন পুষা। মানে সেটাকে জিন তো জেনারেলি কী হয়, মুসলিম ধর্মের লোকেরা বলা হয় জিন পুষে। জিন পোষার গল্পটা আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানা হতো। জিন পুষে মানে জিন পুষলে কি হয়, সে জিন তার এটা মানে বাধ্যকারী, কি বলে এটাকে, বডিগার্ড, বাধ্যকারী রক্ষাকারী। সে তার অজান্তে পুরো বাড়ি, তার দেহ, তার সব কিছু রক্ষা করবে। জিন পুষে অনেকের মুখে শুনেছি, অনেক সেলিব্রিটিরাও শুনি বলে জিন্স পুষে। আমি কথাটা সত্যি মিথ্যে জানি না, অনেকে মুখে শুনেছি। তো সেই সময় ওই বাড়িটাতে বলে মানে কারা যেন একটা সময় সেখানে ওরা মানে ওই বাড়িটাকে জমিদারি আমলে যদি বাড়িটাতে মানে গরিব লোকেরা শোষণ না করে, গরিব লোকেরা বা ওই নকশাল ফাকশাল বা ওরকম বা তার আগেরও কিছু যাতে দখল করে না নেয়, তাহলে তাদের ধরার জন্য এই ধরনের তন্ত্র সাধনা করে ওরা অনেক কিছু বাড়িতে বাঁধিয়ে রাখত, যাতে রাতের বেলা বা কেউ যাতে কোনো বাড়িটার ক্ষতি করতে না পারে। মানে দারোয়ানরা রেখে, এটা ইনডাইরেক্টলি ওয়ান ফর্ম অফ দারোয়ান, সিকিউরিটি গার্ডে কাজ করতো, ভয় দেখিয়ে বাড়িটাকে ধরে রাখা মালিকের পক্ষে হয়ে। তো সেটাই বলা হয় ওই একটা কারণ, যেটা এখনও মাঝে মাঝে এরকম একটা লোককে দেখতে পায়, যে উনি যে আকৃতিটা বলেছেন সেই আকৃতির কথা আমি শুনিনি, যে পুরো শরীরটা হলুদ এবং মানে খিটখিট করে দাঁত বার করে ফল পুরো দিকে হাসছে, এটা ভয়ঙ্কর হাসি দেখলে যে কোনো কেউ হার্ট ফিল করতে পারে, সেটা উনার ভাষ্য ছিল সিকিউরিটি গার্ডের। এবার আদৌ সেই মানে সবাইকে সেরকমই দেখা দেয় কিনা সেটা আমি জানি না, কিন্তু উনি বলেছিলেন, আমি সেটা শেয়ার করলাম। কিন্তু হ্যাঁ, ঘটনাটা সত্যি সাংঘাতিক, কারণ যে বলেছেন কেউ মিথ্যে কথা বলবেন, আর মিথ্যে করলে কোনো লাভ নেই। উনি আমার ডিউটি করছেন, উনি নির্দ্বিধায় বলেছেন গল্পটা। কারণ আমার অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড আরেকটা সিকিউরিটি গার্ড কোনো একটা গ্রুপের মেম্বার, এই এসবিজির মেম্বার না কোন গ্রুপের মেম্বার জানি না, উনি আমার গল্প শুনেছেন, তখন বলেছেন যে দাদাকে একবার গল্পটা বলো, দাদা কিন্তু এসব বিশ্বাস করে। তো উনি আমাকে বলেছেন ঘটনাটা, কোন গ্রুপের আমি জানি না। তো এনিওয়ে, এই একটা ঘটনা ছিল, বেশ স্কেরি। আমার কিন্তু মানে মানে রাতের বেলা যারা সিকিউরিটি গার্ডের ডিউটি করে তাদের জন্য সত্যি ভয় লাগে, মানে সত্যি মানে ভয় লাগে, প্লাস সিম্প্যাথি থাকে। আমার নিজেরও ভয় লাগে রাতের বেলা কোনো কারণে যদি নিচে যেতে হয়, একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়, নিঝুম রাতে একটা অ্যাপার্টমেন্টে ডিউটি করাটা বেশ কষ্টকর, বেশ খানিকটা, সেটা আমি বুঝি। তো যাকে এবার আসি সেই আসল গল্পটা। অনেকটা সময় চলে গেল, নেটও অনেকের ফুরিয়ে আসবে, আমারও নেট ফুরিয়ে যাবে তারপর, না আমার তো ওয়াইফাই আছে। চলো, তো এই আসি সেই গল্পটা, আয়নার গল্পটা। অনেক দিন পর আমি কিন্তু ফিল করেছি এক্সিস্টেন্স, অনেক দিন পর। হাই সুদীপ্তা, হ্যালো। তো অনেক দিন পর আমি আবার ফিল করেছি। জায়গাটার নাম বলছি না, কারণ হলো কি, জায়গাটা ওয়েস্ট বেঙ্গলেরই 180 কিলোমিটার রেডিয়াসের ভিতরে একটা ডিস্ট্রিক্ট, বেশ জাঁকজমক বড় ডিস্ট্রিক্ট, এয়ারপোর্টও আছে। কিন্তু জায়গাটার নাম বলছি না, না বলাই ভালো। যদি ওই শহরে কেউ লোক থাকে আবার জিজ্ঞেস করবে কোন হোটেল, দরকার নেই, থাক। তো ঘটনাটা হলো, আমি একটা অফিসিয়াল কাজে ওই হোটেলটাতে স্টে করি, ফার্স্ট টাইম স্টে আমার হোটেলটা বেশ পুরনো হোটেল, বেশ বড় হোটেল, ভালো পার্কিং প্লেস ছিল। আমার হোটেলটা ভালো লেগেছে, চারিদিকে গাছ ছিল, মানে গাছপালা, আর লোনের মধ্যে গাড়ি রাখা, সিকিউরিটি দিয়ে পুরো
দেবব্রতদা কাছাকাছি আছেন, তবু আমি আর নাম বলছি না প্লিজ। কাছাকাছি আছেন, বর্ধমান নয়। তো বর্ধমানে কিন্তু এয়ারপোর্ট নেই। তো যাই হোক, তো সেই আমি গেছি। আমি 1 নাইট স্টে করবো, পরের দিন আমার অফিসিয়াল কাজ আছে, তারপর চলে যাব। তো হ্যাঁ শ্রমিক, কাছাকাছি, মানে পুরোই কাছাকাছি আছে, ঠিক আছে। তো যাই হোক, তারপরে বর্ধমানের এয়ারপোর্ট কিন্তু আন্ডাল নয়, এটা ভুল কথা। বর্ধমানের জন্য আন্ডাল হয়নি, মানে বর্ধমানের জন্য আন্ডাল এয়ারপোর্ট তৈরি হয়নি। তো যাই হোক, তো আমি রাত্রে দেখেছি, কিন্তু রুমটাতে যখন ঢুকি না, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি দেখি, ও যেহেতু আমি ব্যাংকের থেকে গেছিলাম, ব্যাংকের লোকেরা আমাকে, জেনারেলি কী হয়, যারা কলকাতা থেকে অফিসাররা যায়, ওরা কী করে ছোটো জায়গায় সবচেয়ে বেস্ট হোটেলের সবচেয়ে বেস্ট রুমটাই করে, যাতে কোনো কমপ্লেন না হয়। আমি কখনো বলি না, আমি বলি ছোটোখাটো জায়গায় বাবা একটা রুম হলেই হলো, বেসিক্যালি এসিটা দরকার, এসি ছাড়া ঘুমায় না আমার, গরমের জায়গা তো এখানে, তো এসিটা আমার চাই, আর কিছু দরকার নেই, এসিটা হলেই হবে। এসিটা যেন চলে, মানে ভালো যেন চলে, ঠান্ডা কুলিং ফুলিং যেন ঠিকঠাক হয়। তো বললো যে হ্যাঁ হ্যাঁ দেবব্রতদা, কিন্তু ওটা বর্ধমান নয়, আমি একবার বলে দিয়েছি ওটা বর্ধমান নয়। তো যাই হোক, তো উনি বললেন কি যে একটা কাজ করা যাক, একটা হোটেল করে দিই, সবচেয়ে বেস্ট হোটেল। তো যাওয়ার পর তোমরা নাম নিয়ে কিন্তু বেশ একটা গেস করছো, আমি নাম বলছি না, যে যার গেস করো নাও, কেউ সামওয়ান আর কারেক্ট, সামওয়ান আর ইনকারেক্ট, এটুকু বলবো। তো আমি কি করলাম, তারপর রুমটাতে ঢুকেই দেখছি রুমটা সবচেয়ে বেস্ট স্যুট রুম। এবার রুমে ঢুকেই দেখছি যে আয়নাটা, ওই আয়নার যে ফটোটা আমি ফেসবুকে দিয়েছিলাম আজ থেকে সপ্তাহখানিক আগে, এটা নিয়ে প্রচুর কমেন্ট, কাউন্টার কমেন্ট, আলোচনা, অনেক কিছু হয়েছে। বিশাল বড় একটা আয়না, মানে ঢুকেই মনে হচ্ছিল যে আয়নাটা কেন এত বড় আয়নাটা, মানে এটা মনে হচ্ছিল কোনো একটা মানে ড্রেসিং রুমে ঢুকে পড়েছে, মানে নাট্যশালা বা হয় না, যেখানে কোনো টিভি সিরিয়াল শুটিং বা টিভি সিনেমার শুটিং হয়, সেরকম মনে হচ্ছিল। তো আমি না, আমার ঠিক ভালো লাগে, সত্যি কথা বলছি, ভালো লাগে। তাই বলে আমরা আতঙ্কগ্রস্ত আমি হইনি, আমি এটা বলে দিচ্ছি, আমার ঠিক পছন্দ হয়নি। আর আমার সঙ্গে আরেকজন ছিল, আমার একজন কলিগ ছিল সঙ্গে, দুজন ছিল, ও কিছু বলেনি ওকে। আমরা রাত্রেবেলা যা হয় হোটেলে থাকলে দুজনে মিলে গল্পগুজব পার্টি ফার্টি করে শুয়ে পড়েছি। তখন রাত 12:30 হবে। তো যেখানে হোটেল তার সামনেই আমার অফিস, 10 মিনিটের ডিস্টেন্স, গাড়ি তো আছে। ঘুমাই, 9টা 15 পর্যন্ত ঘুমলেই হবে, 11টায় মিটিং, 9:30 পর্যন্ত ঘুমবো আরামসে। তো ঘুমানোর আগে আমরা এখন একটু হেঁটে আসি, মানে পার্টি করেছি তো বেশ, ওটা টায়ার হেঁটে আসি। তো যখন হাঁটতে যাই তখন হোটেলটাকে চারদিকটা, একটা বাইরে লন দেখেছি, লনে চেয়ার টেয়ার বসারও জায়গা আছে, এটা বাগানের মতো, সেখানে হাঁটা চলা করলাম। তখন হোটেলটাকে বাইরে থেকে ভালো করে দেখলাম যে আমরা আছি 3rd ফ্লোরে, তার আছে গাছ, অনেকগুলো গাছ ফাছও আছে। তো এটা বেশ কবুতর রাতেরবেলা ঘুরছে, অনেক পাখিও ডাকছে, পেঁচাও ডাকছিল। তো পরিবেশটা রাতের জন্য ঠিক আছে, বেশ ভালোই লাগছিল। কবুতরগুলো রাতের বেলা মানে লাইটের আলো দেখে মানে ছটফট করছিল, ঝাঁ চকচকে, পুরো বাগানটাতে লাইট জ্বলছিল, ঝাঁ চকচকে আলো। আমরা এইসব করতে করতে প্রায় খানিকটা হাঁটাহাঁটির পর আমরা এবার গিয়ে দুজনে শুয়ে পড়ি। এবার আমার মানে আমাদের রুমটা ছিল একটা বড় বেড ছিল, ডুয়েল বেড, মানে ডাবল বেড। আর রুমটা ছিল বেশ বড়, মানে বেড, তার মাঝখানে বেশ খানিকটা জায়গা হাঁটা চলার করার জন্য ওই দিক দিয়ে। আর ড্রেসিং টেবিলটা ঠিক আমাদের উল্টো দিকে, যেই ড্রেসিং টেবিলের ফটোটা আমি দিয়েছি, যার কারণ আবার ড্রেসিং টেবিলের মাঝখানে আবার একটা পুরোনো আমলের একটা টিভি ছিল। আমি ওই পোস্টটা যদি কেউ দেখো তাহলে জিজ্ঞেস করছিল টিভিটা কেন, বলে টিভিটা অ্যাকচুয়ালি এখানে ছিল না, টিভিটা ছিল একটা মানে সাইডে, মানে একটা ছোট্ট জায়গায়, যেটা আমাদের অসুবিধা হচ্ছিল দেখতে বলে আমরা টিভিটাকে ওই আয়নাটার পাশে রেখে দিই। আর টিভিটাও ছিল পুরোনো, এলসিডি নয়, ওই পুরোনো দিনের টিভি। তো যাকে আমরা তো বারবার আমার আয়নাটার কথা ভালো লাগছিল। তো
রাত্রে মনে হচ্ছিল ঘুমানোর আগে যে ভুল করলাম, বারবার মনে পড়েছিল যে ঘুমানোর আগে আয়নাটাকে ঢেকে রাখবো, ঘুমানোর আগে আয়নাটাকে ঢেকে রাখবো। কারণ আমি ঠাকুমার মুখে শুনেছি, অনেকের মুখে শুনেছি যে যদি মানে মানে ঘুমানোর যেদিকে তুমি মানে শুয়েছো, চোখ যদি ঘুম থেকে উঠেই আয়নার দিকে থাকে তাহলে কিন্তু আয়নাটাকে ঢেকে রাখাটা ভালো। এবার আমার ঠাকুমা বলতেন যে আয়নার প্রতি এবং খাবারের প্রতি মানুষ এবং নেগেটিভ এনার্জি দুটোরই দুর্বলতা আছে। আয়নার প্রতি এই জন্য দুর্বলতা আছে, আমরা যখন মানুষ যখনই কোথাও আয়না দেখি, এবার ধরুন বড় শপিং মল দিয়ে হেঁটে যাচ্ছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি, যখন একটা শপিং মলের কোনো একটা দোকানের সামনে বিশাল বড় আয়না লাগানো, আমরা কী করি, এক ঝলক নিজে দেখিনি কীরকম লাগছে, ভালো লাগছে না খারাপ, এটা কি একটা ফ্যাসিনেশন, একটা নিজেদের প্রতি কীরকম লাগছে আমাকে একটু দেখে নিলাম। তো যেহেতু মানুষের আয়নার প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, নেগেটিভ এনার্জিরও আয়নার প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, এবং নেগেটিভ এনার্জির আয়নার প্রতি অ্যাট্রাকশনটা বেশি হয়, যারা বয়স্ক লোকেরা বলে এবং প্যারানর্মাল সায়েন্টিস্টরাও বলে সেটা। তো এই ঘটনাগুলো আমি জানি, অনেকে বিশ্বাস করে না, 90% লোকে বিশ্বাস করে না, বিশ্বাস অবিশ্বাসটা নিজের ব্যাপারে, আমি কাউকে বলি। কিন্তু আমি যেহেতু বিশ্বাস করি, আমার মনে ছিল যে আমি একটু রাত্রেবেলা ঘুমানোর আগে একটা বেডশিট দিয়ে আয়নাটাকে ঢেকে ঘুমাবো, কারণ আয়নাটা বিশাল বড় ছিল, ছোটো আয়না ছিল অত গায়ে রাখতো না, এই বিশাল বড় একটা মানে কোনো সিনেমা হলের গ্রিন রুমের আয়নার মতো একটা, মানে 4-5 জন কোনো 5 জন বসে একসঙ্গে চুল ঠিক করতে পারবে, মেকআপ করার মতো একটা বিশাল বড় আয়না। আমার প্রথম থেকে মানে খুব অস্বস্তি লাগছিল আয়না। এবার আমি কি করলাম যে আর এই টায়ার্ড হয়ে এসেছি, তো পানি হয়েছে, আমিও আর দুজনেই আমরা ঘুমিয়ে পড়েছি। আর আমি যেখানে শুয়েছিলাম ভেতর সাইডটাতে, ভেতর সাইডে বলে নেই, দুটো সিঙ্গল ডোর ইয়ে ছিল, জানালা ছিল, সিঙ্গল ডোর, মানে বেডের সাইডে দুটো সিঙ্গল ডোর জানালা ছিল, একটা সিঙ্গল ডোর এখানে আর আরেকটা সিঙ্গল ডোর, মানে 5 হাত দূরে আরেকটা সিঙ্গল ডোর। আর মেইন যে 6-7টা করে স্লাইডিং ডোর ছিল, সেটা আমাদের পার দিকে, মানে সেখানে আমার খাটটা নয়, তবে না আমার আমি যেদিকে শুয়েছি, যেদিকে আমার মাথাটা দিয়ে আমি কাত হয়ে শুয়েছি, সেই সাইডটাই আমার ওই সিঙ্গল ডোর আয়নার সিঙ্গল ডোর জানালাগুলো আছে। এবার আমি জানালা যখন ঘুমোই একটুখানি মানে আমার প্রতিদিনই অভ্যাস, ওইরকম মানে পর্দাটার দিকে ভালো করে টেনে সব ঠিকঠাক করে ঘুমিয়েছি। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙেছে, একটা টায়ার্ড অবস্থায়, পার্টির ঘুম, বেশ ঘুম ডিপ ঘুম হচ্ছিল, এসি চলছে ফুল সুইংয়ে, মাঝরাতে ঘুম ভেঙেছে। ঘুম ভেঙে আমি শুনতে পাচ্ছি ওই যে সিঙ্গল যে উইন্ডোটা আছে, সেই উইন্ডোটার মধ্যে কেউ যেন ওই হাতের এই জায়গাটা দিয়ে কাচের মধ্যে ঠপ ঠপ করে মারছে। আমি ভালো করে শোনার চেষ্টা করলাম, এটা কি শুনছি আমি, মানে আমার অ্যাপার্টমেন্ট 3 তলার উপরে, মানে আমাদের ইয়েটা এই রুমটা, মানে যেখানে আমাদের রুমটা, স্যুট রুমটা, 3 তলার উপরে কাচের এই দরজার মধ্যে, জানালার মধ্যে কেউ মানে নক করে না, এরকম করে যদি কেউ নক করে না, এটা নক করার শব্দটা আলাদা হয়, আর এই জায়গা দিয়ে যদি কেউ কাচের কিছু বা একটা শব্দ, একটা অন্য ধরনের সাউন্ড হয়, মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এই জায়গাটা দিয়ে কেউ যেন টাচ করছে, মানে এই জায়গা নোক দিয়ে যদি করে তাহলে বোঝা যাবে, নোক দিয়ে না, এই জায়গাটা দিয়ে। এবং শব্দটা আমার যেহেতু ঘুম ভেঙে যায়, শব্দটা 10 মিনিট গ্যাপ দিয়ে হচ্ছিল। একবার এই জানালাটাই হচ্ছিল সিঙ্গল ডোর, আর ওই জানালাটাই হচ্ছিল সিঙ্গল ডোরে, দুটো সিঙ্গল ডোরে হচ্ছিল একই সাউন্ড। তো প্রথমে আমি ভাবলাম, আমি রাতে অনেকগুলো দেখেছি কবুতর, পায়রা ওখানে ঘুরে বেড়াচ্ছিল, এরা ভাবলাম যে পায়রা বোধ হয় নাকি শব্দ করছে। কিন্তু পায়রা যদি শব্দ করে তাহলে পায়রা হয় ঠোঁট দিয়ে কাচটার মধ্যে টকটক করবে, নাহলে পা দিয়ে যদি দাঁড়াতে চায়, পা দিয়ে যদি এরকম রকম যদি পাটাও যদি কাচের জানলার মধ্যে দেয়, তাহলে এটা ঘষানোর শব্দ হবে, এটা কিছু ওটা খসখস করবে। একটা হাতের এই তাল দিয়ে ওটাকে এরকম করা তো শব্দ আসবে না। আমি স্পষ্ট করতে পারছি কেউ যেন হাত দিয়ে এরকম জানলার মধ্যে ঠক ঠক করছে, মানে ভুলভাল কথা বলছে। অনেক ওকে, ও তো ঘুমিয়ে কাত, আমার সঙ্গে যে ঘুমিয়েছে, ওকে কি করবো, ডাকবো ভাবছি, ভাবতে ভাবতে 10-15 মিনিট হয়ে গেছে। আর শব্দটা কিন্তু 10-15 মিনিট গ্যাপ দিয়ে এরকম, বেশি হচ্ছে না, 3 বার ঠটক ঠটক ঠটক, 3 বার করে আবার নেই, আবার 10 মিনিটের শব্দ আছে, সেই একই জানে। এবার না আমার একটা খুব ভয় লাগছিল, মানে
কি হতে পারে। এবার আমি না, বিশ্বাস করবে না, সাহস করে পর্দাটা টেনেছি, পর্দাটা টেনলাম, দেখি কিচ্ছু না। আমি বাইরের নিচেও তাকালাম, যদি কবুতর টবুতর যদি উঠতো, সামনে গাছ ছিল, তাহলে কবুতর উঠলে কিন্তু দেখা যেত। হ্যাঁ, বাইরে তাকালাম, বাইরে তাকিয়ে দেখছি কিচ্ছু না। পর্দাটা এবার আমি কি করলাম, সাহস করে পর্দাটা খুলেই রাখলাম, দেখি কিছু যদি দেখা যায় দেখে নেবো। আমি তো জীবনে অনেকবার অনেক কিছু দেখেছি। আমি কিন্তু বলছি আমার মানে ভয় লাগছে আমার, সত্যি রীতিমতো। জীবনে অনেকবার অনেক কিছু দেখেছি, দেখে নেবো কী হচ্ছে। এবার আমি কি করলাম, মানে সাহস থাকলেও আয়নাটার দিকে না, মানে ওই সরি ওই ওইটার দিকে, কী বলে ওটাকে, যেদিকে জানলাটা ছিল, যে পর্দাটা আমি টেনে দিয়েছি, সেটার দিকে না তাকিয়ে ঘুমিয়ে পাশ ফিরে ঘুমিয়েছি। এবার যখনই আমি পাশ ফিরে শুয়েছি, শব্দটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি মাঝখানে বলে রাখি, শব্দটা কিন্তু ওইদিকে শব্দটা হচ্ছে না। এইবার আমি পাশ ফিরে দিকে শুতেই আমি শব্দ পাচ্ছি, কেউ যেন রুমের মধ্যে হাঁটছে, রুমের মধ্যে হাঁটছে। ফ্যান বন্ধ, শুধু এসি চলছে। ফ্যানের শব্দে বলে অনেক সময় বলতে ফ্যানের একটা শব্দ হয়, সেই শব্দে হয়তো মনে হচ্ছে কেউ হাঁটছে। ফ্যান বন্ধ, শুধু এসি চলছে রুমে। মানে বেশ এসিটা খুব চিল করে রেখেছিলাম, ফ্যান এসি দুটো বেশি চিল হয়ে ফ্যানটা এসি চলছে। চোখ বন্ধ করলেই আমি শুনতে পাচ্ছি কেউ যেন হাঁটছে। আমার এরকম এদিক ওদিক মানে ভাবাতে ওই ছেলেটার ঘুম ভেঙে যায়। ও ঘুম ভাঙার পর হঠাৎ আবার সেই জানালাটার মধ্যে শব্দ হচ্ছে। এবার এই জায়গাটা হলো সবচেয়ে আমার ভয় লেগেছে। কাচের দরজাটার মধ্যে এবার শব্দ হয়েছে। এবার পর্দাটা কিন্তু আমি সরিয়ে দিয়েছি, পর্দাটা নেই। আমরা দুজনে স্পষ্ট দরজা, একজন নয় কিন্তু, এবার দুজনে জানালাটার মধ্যে শব্দ শুনতে পাচ্ছি। কেউ যেন আমাকে এরকম করে নক, মানে দরজাটার মধ্যে ঠুকছে। শব্দ, দুজনে শব্দ পাচ্ছি, অথচ কিছু দেখতে পাচ্ছি না। শব্দ পুরো হচ্ছে। এবার আমি ওকে বললাম চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করলে রুমের মধ্যে কেউ হাঁটতে ফিল করছি। আর যখন আমরা এইদিকে মানে পাশ ফিরে মানে চোখ ঘুমানোর চেষ্টা করছি, তখনই কাচের ওই দরজাটার মধ্যে শব্দ হচ্ছে। এবং শব্দটা শুধু মানে দরজার মধ্যে, শব্দটা আমি বারবার বলেছি, এরকম শব্দটা হচ্ছে যে শব্দটা কিন্তু এরকম নয় যে নখ দিয়ে টকটক করছে, দু আঙুল দিয়ে করছে, শুধু এই জায়গাটা দিয়ে করছে। মানে এই জায়গা দিয়ে শব্দগুলো যদি, মানে এই সেন্সটা আমি আছে বুঝতে পারছি, যদি বেশি জোরে টক করে তো গ্লাস ভেঙে যেতে পারে। আর এই জায়গাটা দিয়ে শব্দ করলে একটা শব্দ হবে, অথচ গ্লাসটা ভাঙবে না, শব্দটা যাকে করছে তার কানে পৌঁছবে। এবং শব্দটা দুজনে শুনছিলাম। গ্লাস তুলে রেখেছি আমরা, মানে গ্লাসের মানে পর্দাটা আমরা সরিয়ে রেখেছি, কিন্তু তাকাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না। যখন পাশ ফিরে অন্যদিকে ঘুরে তাকাচ্ছি, আয়নায় শব্দ হচ্ছে। কিচ্ছু নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না। চোখ বন্ধ করলেই, চোখটা বন্ধ করলেই আমরা শুনতে পাচ্ছি আমাদের মানে কেউ হন হন করে হাঁটছে, মানে খুব রাগে হাঁটছে, ফসফস করে হাঁটছে। মানে এই আমার ওই যে আয়নাটা, ওই আয়নাটার সামনে থেকে উল্টো দিকে আমার যেখানে মানে প্যাসেজটা, স্যুট রুম, তো রুমটা বিশাল বড় ছিল, মানে প্রায় 15x10 এরকম বড় রুম হবে, স্যুট রুম। তো এবার কেউ যেন খুব রাগের হাঁটলে যা হয় আর কি, অনেক সময় হয় না, রাগে হন হন করে হাঁটছে, আবার আসছে, আবার হাঁটছে, আবার হাসছে। আমি ওকে বলছি তুই কিছু শুনতে পাচ্ছিস? বলে হ্যাঁ, আমরা তো কেউ যেন মনে হচ্ছে যেন কেউ হাঁটছে রুমের মধ্যে, লাইট আছে খুবই হালকা। আমি বললাম তুই কিছু? বল না, কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু কেউ হাঁটছে রে, কী হচ্ছে? আমি বললাম চুপ করে থাক, যা হওয়ার হচ্ছে। আর ওই শব্দটা তখন আর হচ্ছে না। আমরা তখন আর আর মানে সাহস করে আর পর্দাটা বন্ধ করে দিলাম। পর্দাটা এই জন্য রেখেছিলাম যে আমি এটা বোঝার জন্য যে এখানে কোনো মানে কবুতর বা কোনো ধরনের পায়রা যদি বা কোনো ধরনের পাখি যদি থাকে, তো আমরা দেখতে পাবো আয়নাটার মধ্যে যে পাখিটা এসে বা আয়নাটা এসে এরকম করছে। কিচ্ছু নেই, শব্দ হচ্ছে। আর কোনো মানুষও যদি তিনতলার, মানে আমাদের অ্যাপার্টমেন্টটা তিনতলা, তার পেছনে কিচ্ছু নেই, কোনো কার্নিশ পর্যন্ত নেই যেখানে দাঁড়িয়ে কেউ কিছু ভয় দেখাতে পারে। আমি সব অ্যাঙ্গেল থেকে পরের দিন সকালে এসে আবার বিবেক করে আমি দেখেছি এখানে কোনো কেউ ভয় দেখানোর জন্য দাঁড়িয়েছে, চোর না, এখানে দাঁড়ানোর কোনো জায়গাই নেই, স্ট্রেইট উঠে গেছে ওয়ালটা, জানলাগুলো, কোনো কার্নিশও নেই যেখানে দাঁড়াবে।
তাহলেই এটা কে করে করছিল। সবচেয়ে লাস্ট যেটা হলো আমি বুঝে গেছি যে এখানে এই রুমটা কোনো নেগেটিভ এনার্জির ছিল। এবার মুশকিলটা হলো কি, ছোট জায়গাগুলিতে মানে বিগ সিটি যদি না হয়, ছোট জায়গায় যদি কোনো ভালো হোটেলের স্যুট রুমে যাও তাহলে ওটা কিন্তু বেশি চলে না। কাস্টমাররা কি করে, যারা ব্যবসার খাতিরে হোক বা যেগুলো কাজে যায়, জেনারেলি ছোট রুমগুলোতেই নেয়, যেখানে সস্তায় রুমগুলো যেগুলো থাকে। স্যুট রুমগুলো যেহেতু দামি হয়, মাসে হয়তো একটা কাস্টমার আসে, 15 দিনে হয়তো একটা কাস্টমার আসে, বাকি দিনগুলো বন্ধই থাকে। তো আমার ধারণা, আমি রাতে বসে বসে হিসেব করে নিয়েছিলাম যে পরদিন সকালকে আমি জিজ্ঞেস করবো যে হোটেলটার মালিকটাকে যে এখানে লাস্ট কতদিন আগে আপনি বুকিং দিয়েছিলেন এই রুমটাতে। তো আমার ধারণা হচ্ছিল যে এই রুমটাতে বোধহয় বুকিং আসে না, রুমটাতে ম্যাক্সিমাম সময়ই বন্ধ থাকে। হ্যাঁ, নিশ্চয়ই রুমটা পরিষ্কার করে সব থেকে, কিন্তু রুমটাতে খুব বেশি একটা কাস্টমার আসে না বা কোনো গেস্ট আসে না, রুমটা বন্ধই থাকে। আমরা বোধহয় অনেক দিন পর এই রুমটাতে কেউ থাকতে এসেছি। তার দুটো কারণে আমি বুঝতে পারি। কারণ যে টিভিটা রাখা ছিল সেই টিভিটা একটা মেকশিফট টিভি। এরকম টিভি আজকাল, টিভিটা ওই যে পুরোনো দিনের টিভি হয় না, যে বড় একটা বাক্সের মতো, বোকা বাক্স যেটাকে বলে, সেই বাক্স টিভি আজকাল এইসব। তা দ্যাট মিনস আমরা এই রুমটা বুক করায় যেখানে এলসিডি ছিল না, সেজন্য একটা মেকশিফট টিভি ওরা কোথা থেকে রেখে দিয়েছে যাতে গেস্টরা টিভি দেখতে পারে। আমি এখানে ধরে নিয়েছিলাম যে রুমটা থেকে ইউজ করানো অনেকদিন পর রুমটা থেকেও থাকতে এসছে, সেই জন্য এরকম। তো তখনই আর আয়নাটা তো আমাকে আগে থেকেই একটু বিব্রত করছিল যে আয়নাটা ঠিক মনে হচ্ছিল না। তো সব মিলিয়ে আমি তখন বুঝে গেলাম যে এখানে একটা কিছু গড়বড় আছে। এবার সবার লাস্টের ফিনিশিংটা আমাকে আরও ভয় দেখায়। আমি তো ধরে নিয়েছি, আমি বুঝে গেছিলাম, ওই ছেলেটাও বুঝতে পারছিল যে আমরা একটা ঠিকঠাক জায়গায়, মানে ঠিক রুম সিলেকশনটা হয়নি, ঘুমটা হলো না রাত্রিবেলা। এবার ঠিক মানে চোখ বন্ধ করলেই সেই মানে হন হন করে রাগের বসে হাঁটাহাঁটি তো শুনতেই পাচ্ছি। এবার কি হচ্ছে, এবার ঠিক আর মানে ঘুম তো চলেই গেছে, বাট দুজনে আমরা জাস্ট নড়াচড়াও করছি না, উঠছিও না, ভয়ে শুয়ে আছি। হঠাৎ আমার ওই আয়নার দিকে চোখ পড়েছে, মানে আমারও পড়েছে, ওরও পড়েছে, কিন্তু আমি কিছু দেখতে পাইনি। ও হঠাৎ বলছে, ও আমাকে মানে মানে ঘাবড়ে গিয়ে এরকম করে ঝাঁকা দিচ্ছে। ও বলছে আয়নার মধ্যে একটা মানে একটা ধোয়ার মতো 30-35 বছর পুরুষ লোককে দেখতে পাচ্ছে। মানে ও বলছে যখন যে শব্দটা, হাঁটার শব্দটা দেখতে পাচ্ছিল, যখন হাঁটতে হাঁটতে আয়নার দিকে যাচ্ছিল তখন দেখতে পাচ্ছিল একটা 30 থেকে 35 এরকম বছরই একটা পুরুষ লোক একটা আয়নার মধ্যে একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল। আমাকে বলছে আমি আয়নার মধ্যে কিছু দেখেছি। বলে কি দেখেছিস আয়নার মধ্যে? বলে না আমি আয়নার মধ্যে একটা কিছু দেখেছি। আমি কি দেখেছিস? বলছে একটা লোক, যে লোকটা হাঁটছিল ওই লোকটার মধ্যে একটা লোক দেখেছি আয়নার মধ্যে। মানে কি বলিস? বলে হ্যাঁ আমি দেখেছি, কিন্তু আমি তাকিয়ে দেখেছি, আমি দেখতে পাইনি। সত্যি কথা বলবো, আমি দেখতে পাইনি। কিন্তু ও বলছে, এবং ও সত্যি কথা বলছে, ওর রিয়াকশনে বুঝতে পারছে পুরো ঘেমে গেছিল। আমি একটা আয়নার মধ্যে লোক দেখতে পাচ্ছি, কেউ যেন হাঁটছে, এবং হাঁটার পর মানে হাঁটতে হাঁটতে আয়নার দিকে যখন ফেসটা হয় না, হাঁটতে হাঁটতে যখন আয়নার দিকে কেউ যখন পৌঁছে যায়, আমি ফেসটা দেখতে পাচ্ছিলাম। আমি আয়নাটার মধ্যে দেখতে পাচ্ছি আমি একটা লোককে দেখছি। আর কি দেখছিস? বলে একটা 30-35 বছরের লোক আয়নার মধ্যে আমি হালকা দেখতে পাচ্ছি। তাই বলে চল ঠিক আছে। আর আমি বুঝে গেছি, তো আমি আর কথা বললাম, দেখ কথা বাড়িয়ে আর লাভ নেই, একটা কাজ কর, ঠাকুরকে ডাক, আর তো ঘন্টা দুয়েকের মধ্যেই ঘুম ভেঙে যাবে, চল আমরা উঠেই পড়ি। আর উঠে পড়ি চল। তখন আর আমরা মোটামুটি তখন 4টে বাজে হয়তো, আমরা উঠে পড়েছি। উঠে এবার আমরা দরজা খুলে বেরিয়ে পড়লাম। মানে রুমের দরজা খুলে বেরিয়ে আমরা দুজনে ব্যালকনিতে, মানে আমাদের সাইডটাতে যে সাইডটাতে শব্দ সেই সাইডটা ব্যালকনি, উল্টা সাইডটাতে ব্যালকনি ছিল। সেই ব্যালকনিতে আর তখন অলরেডি পাখি ডাকা শুরু করেছে, 4টে গাছে পাখি ডাকছে, হালকা হালকা করে পাখি ডাকছিল, মানে ভোরের পাখি যে না, সেই পাখিগুলো ডাকা শুরু হয়েছিল। আমরা রুমের ওই দেখো আইডিয়াল সময় যেটা বলা হয় যে 2 থেকে 4টে মানে নেগেটিভ স্পিরিটের ঘোরা, সেই সময়টা পেরিয়ে পাখি ডাকা শুরু হয়েছে, মানে তোমার সেই নেগেটিভ স্পিরিটের সময় মানে চলে গেছে। আমরা রুমের বাইরেই বসেছিলাম। তো যখন আলোটা ফুটে উঠে 4:30
4:45 লাগা, তখন আমরা গিয়ে আবার শুয়ে পড়ি। শুয়ে পড়ার পর পরের দিন সকালে আমার কিউরিওসিটি ছিল, আমি আবার বাইরে গেলাম, গিয়ে দেখে এলাম, আমরা দুজনেই গেলাম যে এখানে কোনো কবুতরের বাসা আছে, নেই। কোনো পায়রার বাসা আমি দেখতে পেলাম না, কোনো কার্নিশ, কিচ্ছু নেই। তখনও বললো ভাই বুঝে গেছি, আর দরকার নেই কিছু আলোচনা করার। পরে তখনই এসে আমি রিসেপশনে জিজ্ঞেস করলাম যে আমাদের যে স্যুট রুমটা দিয়েছেন এটা তো বেশ পুরোনো, হোটেলটা বেশ আপনাদের পুরোনো এবং কস্টলি, এই রুমটার মানে লাস্ট আপনার কোন গেস্টকে দিয়েছিলেন কতদিন আগে? আপনি কাইন্ডলি আমাকে ডায়েরি দেখে বলুন, আপনার ডায়েরি চেক করে বলুন। বললো নাম বলা যাবে না। নাম বলতে হবে না। আমি বললাম আপনি বলুন না কতদিন আগে লোককে দিয়েছেন। বললো স্যার প্রায় 17 দিন আগে একটা বিয়ের পার্টি ছিল আমাদের মানে পুরো হোটেলে, সেই সময় এই রুমটা বুকিং হয়েছিল। তারপর থেকে রুমটা বন্ধই থাকে, যেহেতু কস্টলি রুম আর একটা ছোট্ট জায়গা, এই রুমটা নিতে চায় না। ওই ব্যাংক বা কোনো বড় প্রাইভেট কোম্পানি যদি আসে তখন এই রুমটা বুক হয়, আদারওয়াইজ রুমটা বুক হয় না। তাই বললাম এই রুমটার মধ্যে এত বড় একটা আয়না কেন রেখেছেন আপনারা? বললো স্যার এটার পেছনে একটা কাহিনী আছে। আসলে এই রুমটাতে একটা সময় ইয়ে হতো, অনেক আগে বলছিল 7-8 বছর আগে একটা টিভি সিরিয়াল এই রুমটা বুক করেছিল, অনেক শুটিং হয়েছিল এই নিচের এই ওদের এই বাগান বাড়িতে, রাতে রাতে শুটিং হতো। এই হোটেলের যে পাশে যে বাগানটা, সেই বাগানটাতে শুটিং হতো। আর ওনারাই বলেছিলেন একটা বিশাল বড় আয়না লাগাতে, কারণ এই আয়নাটা ওরা ড্রেসিং করে এই রুমটাতে অনেক একটা স্টেজের মতো বানিয়েছিল, মানে টিভি সিরিয়ালে হয় না বেডরুম মতো বানায় যে, সেগুলো বানিয়েছিল। আর এই ড্রেসিং রুমটাকে ওটা বড় করে করেছে। আমার ফটোটা সবাই দেখতে পাবে, আমার নাম টাইপ করলে কিন্তু এসবিজিতে এই ফটোটা দিয়েছি, যে হোটেলের আয়নার ফটোটা দেওয়া আছে। এবং সেই আয়নাটা ওই গ্রিন রুমের মতো ছিল, সেই জন্য ওরা ওটাকে ইউজ করতো। তারপরে ওরা চলে যায়, কিন্তু আমরা আয়নাটাকে রেখে দিয়েছি। আয়নাটা রুমের সৌন্দর্য বাড়ায় বলে আমরা আয়নাটা রেখে দিয়েছি। মানে তুমি বাড়িয়েছো সৌন্দর্য, যাই হোক আমি ওদের কিছু বললাম না, কেউ বলা উচিত না এটা, মানে যেটা কোনো সাইন। হ্যাঁ, যদি আয়নাটা মাথার পেছন দিকে হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি হয় তাহলে এটা রাখা উচিত না। এবং এটা আমি যখন গ্রুপে পোস্ট দিয়েছিলাম, আর নেটওয়ার্কের আবার একটা সমস্যা হয়েছিল। এবার শোনা যাচ্ছে কি প্লিজ সবাই বলবেন? কন্টিনিউ প্লিজ। হ্যাঁ ঠিক আছে, যাকে এবার, হ্যাঁ এবার শোনা যাচ্ছে তো? আসলে আমি ওয়াইফাইটাকে ডিসকানেক্ট করে আবার মোবাইল ডাটাতে ইউজ করলাম। কাঞ্চন শোনা যাচ্ছে? আমি বলবো কি এখন? ঠিক আছে না? কয়েকজন হোয়াটসঅ্যাপও পাঠাচ্ছে, করতেও পারছি না, এক সেকেন্ড আমি দেখে নিই হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ঠিক আছে, এবার শোনা যাচ্ছে তাই তো? না শুনছি না। প্লিজ সবাই বলো শোনা যাচ্ছে কিনা, তাহলে কিন্তু আমি আবার বলবো। এবার শোনা যাচ্ছে কি? আচ্ছা শোনা যাচ্ছে তো। যাকে ভাই মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যাটা একটা বিশাল প্রবলেম হয়ে যায়। এবার শোনা যাচ্ছে তাই তো? দাঁড়াও, হ্যাঁ ওকে, এবার ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, এবার আমি আবার ডিসকানেক্ট হয়ে গেলে আবার সবাইকে জয়েন করানোটা খুব মুশকিল, সেই জন্য আমি দুটো ইন্টারনেট একসঙ্গে রেখেছিলাম। যাকে এবার এটা চলছে। আমি কেন শুনতে পাচ্ছি না? মধুমিতা প্লিজ বলো। ঠিক আছে বলছি, অল ক্লিয়ার। ঠিক আছে এক সেকেন্ড প্লিজ। রঞ্জিতা পল, হ্যাঁ বলছি জাস্ট ওয়েট। মধুমিতা আমার মনে হয় তুমি আরেকবার চেক করে নাও, সবাই শুনতে পাচ্ছ কি? হ্যাঁ অনেকেই বলছে বলো। ঠিক আছে শোনা যাচ্ছে একটু।
আই থিঙ্ক তোমার নেটে প্রবলেম। আচ্ছা, এখনো কি শোনা যাচ্ছে না? দূর, নেটওয়ার্কের একটা বিশাল সমস্যা। সংঘমিত্রা বাকি আমরা শুনতে পাচ্ছি। ওকে, চলো ঠিক আছে, তাহলে আমি বলি। তাহলে এই যে ঘটনাটা, যে মধুমিতা তুমি পরে শুনে নিও তাহলে, রেকর্ডিংটা পরে। এই যে জায়গাটা, মানে এই যে আয়না নিয়ে যে ঘটনাটা, যে সেটা মানে এটা কিন্তু খানিকটা বিতর্কিত এবং খানিকটা ভয়েরও। কারণ আয়না নিয়ে আমি আগে অনেকবার গল্প বলেছিলাম, আমার ঠাকুমার মুখে শোনা একটা গল্প বলেছিলাম, ঠাকুমার নিজের অভিজ্ঞতা। হ্যাঁ, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে, বাস আমি এটাই স্যাটিসফাইড। তো আয়না নিয়ে, কিন্তু আয়না নিয়ে যে গল্পগুলো না একটু একটু বিতর্কিত মানে কি, আয়না নিয়ে অনেকেরই, আমি যখন পোস্টটা দিই তখন অনেকে অনেক কিছু বলেছে। এর মধ্যে আমার একটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে অ্যাডমিনের পারমিশন না নিয়ে বলা ঠিক না, সেই জন্য আমি নামগুলো বলছি না। এই গ্রুপে কিন্তু অনেক লোক আছে যারা শুধু হাসি ঠাট্টা করে, কিন্তু ঠিক প্রপার যে প্রত্যেকটা গ্রুপের একটা আইডিওলজি, এটা সায়েন্টিফিক গ্রুপ নয়। কেন সায়েন্টিফিক তর্ক করে এই গ্রুপে এসে আমি সেটাই বুঝি না। যদি সায়েন্টিফিক গ্রুপে তর্ক করতেই হয়, দ্যাট ইজ নট দি আইডিয়াল গ্রুপ। সেই যে কোনো সায়েন্টিফিক গ্রুপে যদি জয়েন করো, সেখানে করো। এখানে কিন্তু বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটা সেটা পুরোপুরি ভৌতিক। যদি বিশ্বাস না করো তাহলে কেনই বা গ্রুপে জয়েন করো, আননেসারি আর্গুমেন্ট করো। তোমার সায়েন্স দেখানোর জন্য তো এই গ্রুপ নয়। আমি সবসময় একটা কথা বলি যে when scientific explanation ends, প্যারানর্মাল অ্যাক্টিভিটি বিগিনস। যেখানে কোনো বিজ্ঞানের ভাষা শেষ হয়, সেখান থেকেই কিন্তু প্যারানর্মাল ঘটনাগুলো শুরু হয়। তো এইটা অনেকে বিশ্বাস করতে চায় না, এরা এই গ্রুপে এসেই অনেক সময় জ্ঞান দিতে থাকে। আমার এটা খুব অপছন্দ। এটা যদিও আমার মানে দিস ইজ নট মাই প্যারাগ্রাফ টু ডিসাইড, বাট এডমিন প্যানেল এটা দেখবে। তো আমি দেখেছি অনেক সময় আমার পোস্টে না, অনেকের পোস্টেও এরকম আননেসারিলি অনেক সায়েন্টিফিক অমুক তমুক হাসি ঠাট্টার কমেন্ট করে। যাকে, তো আয়নার ব্যাপারটা আমি বলি যে এইটা কিন্তু একটা খুব একটা মানে সেন্সিটিভ জায়গা। মিররটা কিন্তু আমি যে বললাম আগেই, যে বলেছি যে আয়নাটা কিন্তু অ্যাট্রাক্ট হয় নেগেটিভ এনার্জি। এটা আমি অনেক জায়গায় শুনেছি। ইভেন তোমরা যদি কেউ মুভি টুভিও দেখবে আয়নার মধ্যে কিন্তু অনেক কিছু দেখা যায়, অনেক কিছু হয়। আয়না কিন্তু একটা সবসময় অ্যাট্রাক্ট করে। এটা কেউ বিশ্বাস করুক না করুক, আমি কিন্তু করি। বিশ্বাস না বিশ্বাস করাটা পুরোপুরি নিজের উপরে। বিশ্বাস করলে ভগবান, বিশ্বাস না করলে ভগবান নেই। তো সেরকমই তো আয়নাটার ব্যাপারটা খুব সাবধান। আমি সবাইকে বলছি আয়না থাকুক বাড়িতে সবারই। আমি যখন পোস্ট দিয়েছিলাম সবাই বলেছিল যে হ্যাঁ, বাড়িতে আমার তো আয়না আছেই, থাকতেই পারে, সবার বাড়িতে আয়না থাকবে, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যদি সম্ভব হয় তবে আয়নাটাকে মানে ঢেকে রাখা উচিত। এবং আমি যে ঘটনাটা বললাম, আমি অনেক দিন পর সেটা ফিল করেছি। এবং আমি সেটাই এই জন্যই বলছি যে এটা আয়নার জন্য হচ্ছে, বা আয়নার জন্য হচ্ছে বলবো না, মানে আয়না ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট। মানে নেগেটিভ এনার্জিটাকে ডেকে আনার জন্য আয়না হলো ওয়ান অফ দি এলিমেন্ট, যেটা আমি মনে করি, বা প্যারানর্মাল সায়েন্সিস্ট মানে যারা অ্যাক্টিভিস্ট তারাও মনে করে। না হলে আমি কিন্তু দেখিনি। ওই আমার পাশের কলিগটা কিন্তু বলেছে যে আমি মানে বেশ ঘাবড়ে গিয়ে বলেছে আমি কিন্তু আয়না দেখতে পাচ্ছি কিছু একটা, আমি দেখতে পাইনি। আর ও মিথ্যে কথা বলবে না, নিশ্চয়ই আয়নাতে কিছু দেখতে পেয়েছে, এবং সেটা দেখতে পেয়েছে বলেই ও আমাকে বলেছে। এবং আমারও ধারণা, যেহেতু রুমটাতে ফাঁকা ছিল, সেই 17 দিন আগে কোনো বিয়ে পার্টি এসে থেকেছিল, তার মাঝখানে কোনো লোক ছিল না, তাতে এখানে একটা কোনো এনার্জির মানে এক্সিস্টেন্স ছিল। এবার আমরা অনেকদিন পর এখানে থাকতে এসেছি, হচ্ছে, এবং সেইটাই কারণে হয়তো আমাদের প্রেজেন্সটা বোঝাচ্ছিল। আর বিশেষ করে ওই যে কাচের যে সিঙ্গল ডোর দরজার মধ্যে যে ঠক ঠক করে শব্দটা, এটা কিন্তু মানে আমার খুব ভয় লাগছিল। কারণ আমরা ডান দিকে তাকিয়ে ভালো করে তাকাচ্ছিলাম, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি আমরা, যে কিন্তু শব্দটা কিন্তু হচ্ছিল। এবং শব্দটা এতটাই ব্যালেন্স শব্দ হচ্ছিল, জোরে হলে কাজ ভেঙে যেতে পারে, নখ দিয়ে হলেও কাজ ভাঙতে পারে, শব্দ কিন্তু না, এই জায়গাটা দিয়ে ঠুকছিল, স্পষ্ট বোঝা যাচ্ছিল। দ্যাট মিনস যেটাই মানে যেই এনার্জি হোক, যা নেগেটিভ এনার্জির প্রেজেন্স হোক বা না হোক, শব্দটা কিন্তু একদম ন্যাচারাল ছিল, মানে হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। প্রথমে ভাবছিলাম আমি পর্দা দিয়ে ঢাকা বলে আমরা দেখতে পাচ্ছি না,
মানে আদৌ মানে পায়রাগুলো উড়ে সেগুলো করছে, যেমন খুলেও দিলাম, তার সত্ত্বেও শব্দটা হচ্ছিলো, অথচ আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না দুজনেই। আর রুমের মধ্যে একটা মানে লোকের হন হন করে মানে রাগের বসে যদি কেউ হেঁটে যায় যেরকম হাঁটার শব্দটা দেখতে পাচ্ছিলাম। এবং ফাইনালি যেটা ও বললো যে আমি একটা একটা কাউকে যেন দেখতে পাচ্ছি আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে, মানে আয়নার মধ্যে হাঁটছে একটা পুরুষ, 30 থেকে 35 বছরের পুরুষ। তারপর থেকে মনে হচ্ছে যে হ্যাঁ, এখানে থাকাটা খুব স্বাভাবিক, কারণ বললাম যে আয়নাটা একটা এলিমেন্ট যে এখানে যে জন্য নেগেটিভ এনার্জিগুলো অ্যাট্রাক্ট করে, আয়নাটা একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট। তো সেটা আমার মনে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলা হয়, বা অনেক সময় দিক নির্ণয় করে যখন ঘুমানো হয় না, পূর্ব পশ্চিম অনেক কিছু আছে। যারা বাস্তুশাস্ত্রে বিশ্বাস করে, বাস্তুশাস্ত্র জানে, তারাও কিন্তু দেখবে ঘুমানোর দিক, আয়না কোন দিকে রাখতে হবে, আয়না ঘুম থেকে ওটাকে ফেস হবে না ব্যাকে হবে, সেটা কিন্তু বলে যারা বাস্তুশাস্ত্র বিশ্বাস করে বা অনেক কিছু করে। তো এগুলো কিন্তু একটা ছোট ছোট জিনিস আমরা মানি না। এবার আরেকটা প্রশ্নের উত্তর আমি ওই দিন দেবো বলে ভেবেছিলাম, আমি বলেছিলাম গ্রুপে এসে উত্তরটা দেবো। সেটা অনেকেই প্রশ্ন করেছে, আমার বাড়িতে তো আয়না আছে অনেক বছর, 20 বছর, 10 বছর, 15 বছর। একটা দুটো মেয়েরা ফটো দিয়েছিল যেখানে বিশাল বড় আয়না, আয়নার নিচে 1000 কসমেটিক্স রাখা আছে। আমাকে বলছিল এই দেখো আমার আয়নার মধ্যে কসমেটিক্স রাখা, কিচ্ছু হয়নি, অনেক কিছু বলছিল। তো আমি সবাইকে একটা কথা বলবো যে না, আমি চাই না যে আয়না থাকলেই যে নেগেটিভ এনার্জির অ্যাট্রাক্ট হয়ে যাবে, কিন্তু বারবার বলছি এটা একটা কিন্তু ওয়ান অফ দ্য এলিমেন্ট হতে পারে, 1 নম্বর কথা হতে পারে। তো প্রেফারেবলি যদি আপনার ঘুমানোর সময় আয়নাটা যদি ফেস টু ফেস হয়, ঢেকে রাখাটা ভালো। এটা বেশ পুরোটাই কিন্তু বিশ্বাসের উপর, এটা কিন্তু সুপারস্টিশনও হতে পারে, বিশ্বাসের উপর হতে পারে, পুরোপুরি বিশ্বাসের উপর। আর আরেকটা জিনিস হলো কি, যে আরেকটা কথা সবাই বলেছে, সেটা হলো যে হ্যাঁ আমার বাড়িতে আয়না আছে, আমি কোনোদিন ফিল করিনি, আমি কোনোদিন তো কিছু দেখিনি। আমার সিম্পল উত্তর, সবার সিম্পল কথা, আত্মাকে কি দেখা যায়? কখনো দেখা যায় না। আমি একটা পোস্টও দিয়েছিলাম, আর মানে আত্মার অস্তিত্ব আছে কিন্তু আকার নেই। যে আপনার বাড়িতে আয়না আছে বলে আপনি দেখতে পাচ্ছেন না বলে আপনার আয়নাতে কোনো নেগেটিভ এনার্জি আসছে না, সেটা আপনি কি করে মেনে নিলেন? তো সে নিয়ে ব্যাপারটা পুরোপুরি তর্ক বিতর্কের, বিশ্বাস অবিশ্বাসের না। তর্ক বিতর্ক করে লাভ নেই, বিশ্বাস করে ঠিক আছে, নাহলে কিছু নেই। কিন্তু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক বয়স্ক লোকের মুখেও শুনেছি যে বাড়িতে যদি আয়না থাকে সবচেয়ে ভালো হলো সেটাকে রাত্রিবেলা ঢেকে ঘুমানো। যদি আয়নাটা আপনার ঘুম থেকে উঠে বা আপনি বা মাঝরাতে যদি ঘুম ভাঙে, তাহলে আপনারটা যদি আপনার আয়নার ফেস টু ফেস হয়, মানে ঘুম থেকে উঠে যদি আপনি আয়নাটা আপনি দেখতে পান। যদি আপনার পেছনে থাকে, সাইডে থাকে, ঠিক আছে। যদি আপনার পার যদি ওদিকে হয় আর আপনি ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার আয়নাটা মানে মাঝরাতে, তাহলে ওটা একটু না করাটাই ভালো। না করলেও কিছু না, 90% তো বলেছে কিচ্ছু হয় না, আমিও এগ্রি করলাম কিচ্ছু হয় না, একদম ঠিক। কিন্তু রাতে ঢেকে রাখলে তো কোনো অসুবিধা নেই। আপনি তো আর অনেকে বলছে মাঝরাতে ওদের মুখ দেখে, আমি কমেন্টের মধ্যে পড়েছি, আমি অনেক মেয়েরা, অনেক মহিলারা লিখেছে, অনেক মেয়েরা বা মহিলা স্ত্রী কিনা আমি জানি না, মানে মহিলারা লিখেছে আমি তো ঘন্টায় ঘন্টায় নিজের মুখ দেখি রাতের বেলা উঠে। আমি বললাম হায় কপাল, এই ঘন্টায় ঘন্টায় রাতের বেলায় মুখ দেখে কি হবে? মানে বলছে যে আমার বাড়িতে তো আয়না আছে, আমার বাড়িতে আমি বেডরুমে আয়না আছে, বিশাল বড় আয়না আছে, আমি রোজ রাতে উঠে ঘন্টায় ঘন্টায় আধ ঘন্টা পর পর আয়নায় মুখ দেখি। আমি বললাম আধ ঘন্টা পর পর মুখ দেখলে কি মানে সৌন্দর্য বাড়বে না সৌন্দর্য কমবে? কেন আধ ঘন্টা পর পর আমি মুখ দেখবো? এটা কি যুক্তি? আমি বুঝলাম না। যাই হোক, এটা যুক্তির ক্ষেত্রে বললো না আমার পোস্টের এগেনস্টে বললো সেটা বুঝলাম না, কিন্তু বলেছে। আমি কমেন্টগুলো স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি, যে অনেকে অনেক কথা বলে যে আমি স্ক্রিনশট করে রেখেছি সেই কমেন্টগুলো, যে আমি অনেকেই মানে ওটা অনেক সময় অ্যারোগ্যান্সের কথা হতে পারে, হয়তো কেউ রাতে মাঝরাতে উঠে কি মুখ দেখে নাকি? ওটা তো দেখা উচিত নয়। তো এরকম অনেকেও আছে যে ঘন্টায় ঘন্টায় বলছে মুখ দেখি, আমি তো আয়না রেখেছি মানে ঘন্টায় ঘন্টায় নিজের মুখ দেখি। আমি জানি না ঘন্টায় ঘন্টায় মুখ দেখার পিছনে কী কারণ হতে পারে। হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেকটা মানুষই চায় সুন্দর থাকতে এবং তার সৌন্দর্যটাকে সারা জীবন বজায় রাখতে, এবং সেটা সেই আয়নায় ঘন্টায় ঘন্টায় মুখ দেখলেই যে সৌন্দর্যটা থাকবে বা আধ ঘন্টা ডিফারেন্সের সৌন্দর্যটা নষ্ট হয়ে যেতে পারে বা কমে গেলো না বেড়ে গেলো সেটা মাপা যায়, সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, অনেক অ্যারোগ্যান্ট কমেন্ট এসেছিলো বলে আমি উত্তরটা দিলাম। তো মুদ্রা কথা এটাই, অনেকটা রাত হয়ে গেল।
যে ওটা আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। অনেক দিন পর আমি কিছু ফিল করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি ফটোটা দিয়েছিলাম। আমি ওই ফটোটা বেসিক্যালি কোনো মানে আজকে গল্প বলার উদ্দেশ্য বলে সেজন্য আমি এটা জাস্ট ক্যাজুয়ালি লিখেছিলাম যে আমি ওটা আরে আছে সুদীপা, কয়েকজন আছে এই গ্রুপেই পোস্ট আমি যখন করি তারা কিন্তু এর মধ্যে রিপ্লাই দিয়েছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, যে বলেছে আমি সারা রাত 8 ঘন্টা পর পর উঠে আয়নায় মুখ দেখি। আমি বললাম ঠিক আছে, তো আপনার মুখ সুন্দর, আপনি দেখতে সুন্দর, দেখুন, কিন্তু তাতে কি ডিফারেন্স হবে 8 ঘন্টা পর পর মুখ থেকে? যাকে সেটা মানুষের বিভিন্ন ধরনের পারসেপশন থাকতেই পারে, সেটা কত আলাদা ব্যাপার। তো আমার উদ্দেশ্য সেটা নয় যে তুমি মুখ দেখো, যাই দেখো তা কোনো ব্যাপার না, কিন্তু কথা হলো একটু সাবধান থাকলে অসুবিধা কী আছে? যদি বিশ্বাস না করো ইটস অল রাইট, তুমি সারা রাত পুরো ঘরে আয়নায় দিয়ে মুড়ে রাখো না কেন, তাতে কেউ অসুবিধা নেই। কিন্তু আমার যেটা অভিজ্ঞতা হয়েছিল আমি সেটাই বললাম, আমি যেটা শুনেছি সেটাই বললাম। আমি এটা 100% শিওর, যে রুমটাতে আমি ছিলাম সেটার আয়নার একটা এলিমেন্ট ছিল, সে আয়নার অ্যাট্রাকশনেই একটা এনার্জি এখানে ঘোরাফেরা করছিল। আমরা অনেক দিন পর এসেছিলাম, যেহেতু এই রুমটাতে কোনো একটা কারোর দখলে ছিল, সে আমরা থাকায় তার অসুবিধা হচ্ছিলো, সেই জন্য সে আমাদেরকে মানে ডিস্টার্ব করার চেষ্টা করছিল যে আমরা যাতে এখানে না থাকি বা সরে যাই। পরে আমরা তো ভোরবেলা থেকে উঠেই গেলাম, তো এটা আমি বুঝতে পেরেছিলাম। তো এটার মেন কারণটা ছিল আয়না, সেটা আমি বুঝতে পারছিলাম। হবে সেটা আমার ভুল ধারণা হতে পারে, সেটা 90% বিশ্বাস নাও করতে পারে, কিন্তু আমার ধারণাটা আমি শেয়ার করলাম, সেই জন্য পড়ে দিয়েছিলাম। তো অনেকদিন পর একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। সেই হোটেলে আমি আর থাকবো না বাবা, অন্তত ওই রুমটাতে থাকবো না, আমি ডিসাইড করেছি। অন্য রুমে থাকতেও পারি, আমি আবার যাবো এখানে, কিন্তু ওই রুমটাতে আমি আর থাকবো না, আমার আর সেই সাহস নেই। আমি যা ফিল করেছি, বিশেষ করে হাঁটা চলাটা আমাকে অত বেশি ভয় দেয়নি। একটা লোক হাঁটছে আমি স্পষ্ট বুঝতে পারছি, কারণ ঠিক আছে, কিন্তু তাকাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে কাচের জানলাটার মধ্যে যখন ঠুকছিল, মানে আমার প্রচণ্ড ভয় লাগছিল। এবং ঠিক 10 মিনিট পর পর, মানে কাউকে যদি মানে বাড়িতে যদি আমরা নক করি না, 10 মিনিট পর পরই নক করবো না, খুল দরজাটা খুল বা জানলাটা খুল বা উঠে পড়বা, ঠিক সেরকমভাবে নক করছিল এবং হাতের এই জায়গাটা দিয়ে ঠুকছিল। এটা আমার ভীষণ ভয় লাগছিল। তো যাই হোক, এটা একটা স্কেরি এক্সপিরিয়েন্স হলো। বেশ অনেকটা সময় বলে ফেললাম, আর অনেক বড় গল্প হয়ে গেলো, সেই জন্য আরও অনেক গল্প আছে। আমি আবার আসবো, নেক্সট মাসেই আবার আসছি, তখন আবার আরও অনেক গল্প আছে, সেগুলো নিয়ে আসবো। আজকে আর গল্প বলার ইচ্ছা থাকলেও অনেকেরই নেট শেষ হয়ে যাবে, আমারও নেট ফুরিয়ে যাবে, আর আমার আর সেই মানে গলায় পারমিট করবে না, অনেকবার জল খেতে হচ্ছে, সেই জন্য অন্যদিন বলবো আবার নিশ্চয়ই। গুড নাইট কাঞ্চন, সবাইকে শুভরাত্রি। আমি আরেকবার বলছি যে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমার ব্যক্তিগত ভিউ আয়না নিয়ে। এবার সেখানে 90% আমার সঙ্গে এগ্রি নাও করতে পারে, তাতে কিছু নেই। আমার এটা নিজস্ব অভিজ্ঞতা আমি শেয়ার করলাম, আমার নিজস্ব ঠাকুমা যেটা বলেছিলেন সেটা আমি আপনাকে বললাম। দেবব্রতদা, আজকে আমি আর মানে বলতে চাইছি না, কারণ হলো কি আমার গলায় আর পারমিট করছে না, একটু মানে খুব টায়ার্ড লাগছে। আমি বলবো, আমি আবার আরও, এই গল্পটা অনেকটা বড় হয়ে গেল, সেই জন্য আরও অন্য গল্প বলতে পারলাম না। আমি আরেকদিন আসবো, তখন এসে আরও অনেক গল্প আছে, নিশ্চয়ই বলবো। অন্যের গল্প আমি শুনি, অন্যের গল্প বলবো, শুনি। তো আজকে যারা শুনলেন, থ্যাংক ইউ সো মাচ। আবার গল্প হলে শুভরাত্রি। আর এটা আমি আরেকবার বলবো যে আপনারা আমার কথা শুনে রণবীর, না ছোট একটা না, ছোট করে আমি ছোট করে বলতে পারি না ভাই, মানে আমার গল্প বলতে গেলে একটু সময় নেই, কারণ আমি ফার্স্ট টু লাস্ট ভালো করে এক্সপ্লেন করে যদি গল্পটা না বলি তাহলে আমার ভালো লাগে না। মানে জাস্ট ওই ঘটনা ঘটলেও হয়ে গেলো শেষ, এভাবে আমি বলতে পারি না। ফ্রম স্টার্টিং টু এন্ড উইথ অল এক্সপ্লেনেশন, আমি যা বুঝেছি বা দেখেছি সেটা বলে আমি বলতে ভালোবাসি। তো ছোটো করে বলতে গেলেও আমার 20-25 মিনিট, মানে অ্যাটলিস্ট মিনিমাম 15 to 20 মিনিটস লেগে যাবে। তো আমি আরেকদিন ভালো করে এসে ছোটো ছোটো করে বলবো, অনেক গল্প আছে আমার কাছে। আমি আবার নেক্সট যখন স্লট আসবে ছোটো ছোটো করে বলবো, যাতে অনেকগুলো করে বেশি করে বলা যায়, ঠিক আছে? প্ল্যানচেট কবে বলবেন? প্ল্যানচেট, হ্যাঁ প্ল্যানচেট বলবো, প্ল্যানচেটের গল্পটা আমি বলবো। একবার তো বলেছিলাম প্ল্যানচেটের গল্পটা, আমার মধুমিতাকে বলছি তুমি ইউটিউবের প্ল্যানচেটের গল্পটা বলেছিলাম কি, তো মনেও করতে পারছি না।
প্ল্যানচেটের গল্পটা আমি বলেছি, তুমি ইউটিউবের লিঙ্কগুলো দেখে নিও তো। এসবিজি জয়দাস সত্যিবুদ্ধের গল্প জয়দাস টাইপ করলেই সব লিঙ্ক এসে যাবে আমার, সেখানে নিশ্চয়ই থাকবে, একবার চেক করে দেখতে পারো, নাহলে আবার বলে দেবো, তুমি চেক করে আমাকে বলো, আমি বলে দেবো নেক্সট দিনে প্ল্যানচেটের গল্পটা। ওটাও খুব মানে মারাত্মক ছিল, সেটা আমার কলেজ লাইফের না স্কুল লাইফের না, হ্যাঁ জাস্ট মাধ্যমিকের গণ্ডিটা পেরিয়েছে তারপর পরেই ঘটনা, ওটা ভয়ঙ্কর ছিল। তো নিশ্চয়ই বলেছি আমি, একবার চেক করে নিও, আমি মধুমিতাকে বলছি। আর টাটা, আবার গল্প হবে। আয়না নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার ধারণা, আপনাদের নাও হতে পারে, সেটা যেরকম চলছে সেরকম চলুক। যদি কোন মনে হয় যে না হয়তো হতে পারে, তাহলে বেস্ট হলো রাত্রে ঢেকে রাখা। টাটা, শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আবার আসবো নিশ্চয়ই, খুব তাড়াতাড়ি তো সম্ভব নয়, যখনই স্লট পাওয়া যাবে তখনই আসবো। থ্যাংক ইউ সো মাচ।